কেড়ে নিল প্রখ্যাত সঙ্গীত শিল্পী ফকির আলমগীরকে। শ্রদ্ধা জানাতে বেলা 12টায় মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। রাষ্ট্রপ্রধানমন্ত্রীর শোক। করোনায় 17 দিনে সর্বনিম্ন 166 মৃত্যু। গ্রামে ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় জেলা হাসপাতালে রোগীর চাপ। উপসর্গের তথ্য গোপন করায় বাড়ছে ঝুঁকি। চামড়া শিল্পনগরীতে গড়ে ওঠেনি পূর্ণাঙ্গ বর্জ্য ব্যবস্থাপনা। কোরবানির বর্জ্যের চাপ সামাল দিতে জটিলতা। এভাবে চললে পরিবেশ বিপর্যয় রোধ অসম্ভব, মত বিশেষজ্ঞদের। মাত্র 15 কার্যদিবসে ভবনের নকশা অনুমোদন দিচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন। দেশের সবচেয়ে কম সময়ে নকশা অনুমোদনের দাবি মেয়রের। ভোরের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। করোনা এবার কেড়ে নিল প্রখ্যাত সঙ্গীত শিল্পী ফকির আলমগীরকে। শুক্রবার রাত 10:56 বেসরকারি একটি হাসপাতালে মারা যান 71 বছর বয়সী গুণী শিল্পী। শনিবার সকাল 11টায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। শ্রদ্ধা জানাতে বেলা 12টায় মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। তালতলা কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শুক্রবার রাতে প্রখ্যাত সঙ্গীতশিল্পী ফকির আলমগীরের মৃত্যুর খবরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সৃষ্টি হয় শোকাবহ পরিবেশের। প্রখ্যাত এই সঙ্গীতশিল্পীকে হারিয়ে বেদনাহত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। সারা জীবন সঙ্গীত নিয়ে সাধনা করা এই কণ্ঠযোদ্ধার বিভিন্ন অর্জনকে স্মরণ করেন তারা। ভাইয়ের মৃত্যুতে সে ছুটে গেছে, আজকে সে নিজেই লাশ হয়ে গেল। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজয়ের গান, স্মৃতি আলাপনে মুক্তিযুদ্ধ, তারপরে মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুরা, এইভাবে সে প্রায় 20টার মতো বই লিখছে। সকাল 11টায় খিলগাঁওয়ে পল্লিমা সংসদে ফকির আলমগীরের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বেলা 12টায় শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। প্রথম জানাজা হবে পল্লিমা সংসদ, যেখানে তার রাজনৈতিক একটা জীবন ছিল। সকাল 11টায় পল্লিমা সংসদ মাঠে, আর দুপুর বাদ জোহর মাটির মসজিদে, চৌধুরীপাড়া মাটির মসজিদে তার আমাদের জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসা সহযোদ্ধাদের কণ্ঠেও ছিল হারানোর শোক। মে দিবস থাকবে, সংগ্রাম থাকবে, ততদিন তাকে ছাড়া বিকল্প কিছু চিন্তা করার অবকাশ নেই। গত 15 জুলাই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর হার্ট অ্যাটাক হলে শুক্রবার রাত 10:56 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী ফকির আলমগীর। কিছুদিন ধরে জ্বর ও খুসখুসে কাশিতে ভুগছিলেন। পরে করোনা পরীক্ষায় পজিটিভ ধরা পড়ে। এরপর শুরু হয় শ্বাসকষ্ট। করোনা ছাড়াও দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন গুণী এই সঙ্গীত শিল্পী। বাদ জোহর খিলগাঁও মাটির মসজিদে শেষ জানাজা শেষে তালতলা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে গুণী সঙ্গীতশিল্পী ফকির আলমগীরকে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এবার করোনা প্রসঙ্গ। উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন জেলা সদর হাসপাতালগুলো। রোগীরা হিস্ট্রি গোপন করায় করোনা ভাইরাস ঘুরছে হাসপাতালের প্রতিটি করিডোরে। কোভিড সংক্রমণে রোগীদের নতুন নতুন উপসর্গ ভাবিয়ে তুলছে মাঠ পর্যায়ের চিকিৎসকদের। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল ঘুরে এসে আরও জানাচ্ছেন রিপোর্টার সেলিয়া সুলতানা। একই ছাদের নিচে কোভিড ও সাধারণ রোগীদের সেবা দিতে বাধ্য হচ্ছে টাঙ্গাইল জেলা সদর হাসপাতাল। জেলাটিতে প্রতিদিন অন্তত 35% উপরের সংক্রমণের হার। হাসপাতালটিতে মাত্র 10 শয্যার আইসিইউ শয্যা সবসময় পূর্ণ। করোনা রোগীদের সাধারণ সিট দখলে কোণঠাসা সাধারণ রোগীরা। চিকিৎসকরা জানান, রোগীরা হিস্ট্রি গোপন করায় করোনা ভাইরাস ঘুরছে হাসপাতালের প্রতিটি করিডোরে। রোগীদের সাথে আসা স্বজনদের অসচেতনতায় হাসপাতালের বাইরেও ছড়াচ্ছে ভাইরাস। এখনকার যে পরিস্থিতি, এখানে বেশিরভাগই হলো ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্ত। আমরা বিগত কিছুদিন আগে 5টা স্যাম্পল পাঠিয়েছিলাম, 5টাই ডেল্টা ভেরিয়েন্টের নমুনা আসছে। গ্রামে আক্রান্তের ঘটা বেশি। এমন পর্যায়ে আসে আসলে আমাদের করার কিছু থাকে না। এরই মধ্যে কোভিড কমপ্লিকেশনের কারণে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মতো হিস্ট্রি পাচ্ছেন মাঠ পর্যায়ের কর্তব্যরত চিকিৎসকরা। হার্ট অ্যাটাকের রোগী হার্টের চিকিৎসা করতে যায় এবং কোভিড পরীক্ষা যখন আমরা করতে যাই, দেখা গেলো সেই রোগী কোভিড পজিটিভ। তার মানে অনেক রোগী আবার স্ট্রোক নিয়ে আসছে, এবং এগুলো কিন্তু কোভিডের কমপ্লিকেশনের ফলে তার কিন্তু এই হার্ট অ্যাটাক বা স্ট্রোকগুলি হচ্ছে। এবং রোগীরা কিন্তু অনেক সময় অ্যাসিম্পটোমেটিক থাকে, তার কমপ্লিকেশন ডেভেলপ করার পরে তারা হাসপাতালে আসছে। জ্বর হয়ে কেউ ভালো হয়ে গেছে, আবার জ্বর চলতেছে বা জ্বর, ডায়রিয়া বিভিন্ন, কিন্তু দেখা যাচ্ছে শ্বাসকষ্টটা শুরু হচ্ছে 7-8 দিন পরে। রোগীগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু এখনও আসছে গ্রাম থেকে এবং একটা খারাপ অবস্থায় চলে আসতেছে।
একদিকে প্রত্যন্ত অঞ্চলে করোনার ডেল্টা সংক্রমণ বৃদ্ধি, অন্যদিকে হাসপাতালগুলোতে চিকিৎসক এবং নার্সদের করোনা সংক্রমণ দুটোই উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে জেলা সদর হাসপাতালগুলোতে। সংশ্লিষ্টরা বলছেন এভাবে যদি চলতে থাকে তবে একদিকে যেমন চিকিৎসক এবং নার্স এবং স্বাস্থ্যকর্মী সংকটে পড়বে হাসপাতালগুলো, অন্যদিকে যে কোনো ধরনের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। নারায়ণগঞ্জ সদর হাসপাতাল থেকে সেলিয়া সুলতানা, সময় সংবাদ। মহামারী করোনায় বিপর্যস্ত পুরো দেশ। 24 ঘন্টায় মারা গেছেন 166 জন। সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে 60 জন। এরপরই খুলনা ও চট্টগ্রামে 33 জন করে মারা গেছেন। একদিনে শনাক্ত হয়েছেন 6364 জন। এদিকে হাসপাতালগুলোতে শয্যা, অক্সিজেন ও আইসিইউ সংকট লেগেই আছে। ব্যুরো জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। রোগীর সংখ্যা ও শনাক্তের হার ধারাবাহিকভাবে বাড়তে থাকায় করোনার তৃতীয় ঢেউয়ে টালমাটাল দেশের উত্তর ও দক্ষিণাঞ্চল। গ্রামাঞ্চলের মানুষ আক্রান্তের পর তীব্র শ্বাসকষ্ট নিয়ে শেষ মুহূর্তে হাসপাতালে ছুটছেন। এতে মুমূর্ষু রোগীর সংখ্যা বাড়ছে, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে খুলনা বিভাগে 33 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুষ্টিয়ায় সবচেয়ে বেশি 13 জন মারা গেছেন। শনাক্তের হার 33.2%। শয্যা সংকটের কারণে অনেকে মেঝেতে রেখেই দেয়া হচ্ছে চিকিৎসা। দামি দামি যে ওষুধ গান ইঞ্জেকশন গানা কিনতে হচ্ছে, এগুলো যদি এখান থেকে পাতাম সহজ হইতে আমার একটু ভালো হতো। সরকার যদি ওষুধগুলো আমাদের কাছে দিতে হতো, আমাদের রোগীটা কিছুটা সুস্থ হতো। রাজশাহী বিভাগে 7 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীর 4 জন এবং পাবনা, সিরাজগঞ্জ ও বগুড়ায় 1 জন করে মারা গেছেন। শনাক্তের হার 31.56%। আইসিইউতে আসলে যা যাচ্ছে খুবই কম, আমি দেখতেছি মানে বেঁচে ফিরতেছে। আইসিইউ তো দুষ্প্রাপ্য। বয়স যাদের বেশি তাদের হার্টের সমস্যা হচ্ছে, ডায়াবেটিস, এগুলো কারণে করোনার আরো সমস্যা বেশি হচ্ছে। বরিশাল বিভাগে মারা গেছেন 10 জন। মূলত তীব্র শ্বাসকষ্ট সহ নানা জটিলতায় মারা যাচ্ছেন বেশিরভাগ রোগী। এর মধ্যে পটুয়াখালী ও পিরোজপুরে মারা গেছেন 3 জন করে। অক্সিজেন যে হারে আসে সেটা আসলে এখানে যারা আছে অর্ধেক মানুষও পায় না। ময়মনসিংহ বিভাগে মারা গেছেন 3 জন। পর্যাপ্ত শয্যা সুবিধা থাকলেও আইসিইউ সংকট নিয়ে বিপাকে কর্তৃপক্ষ। আইসিইউ বেড রয়েছে 22টি। অধিকাংশ রোগী জটিল অবস্থায় আছে, নরমালি মারা যাচ্ছে আইসিইউ না পাওয়ার কারণে। গুরুতর উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা বেশি। গ্রামের রোগীগুলোর হসপিটালে ভর্তি হতে সময় নিচ্ছে বেশি এবং তাদের ক্ষেত্রে মৃত্যুর হারটাই বেশি। এছাড়া করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে 33 জন, রংপুরে 12 জন এবং সিলেটে মারা গেছেন 8 জন। সাবিত সারওয়ার, সময় সংবাদ। এদিকে সংক্রমণ নিয়ন্ত্রণে করোনা টিকা দেওয়ার সর্বনিম্ন বয়সসীমা 18 করার পরিকল্পনা করছে সরকার। রোগীর চাপ এভাবে বাড়তে থাকলে সামাল দেওয়া যাবে কিনা সে বিষয়ে সংশয় জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বললেন, কোভিড হাসপাতালের সক্ষমতা বাড়ানো হচ্ছে। কোভিডের ঊর্ধ্বগতিতে পাল্লা দিয়ে বাড়ছে হাসপাতালে রোগী চাপ। আইসিইউ, সাধারণ শয্যা, অক্সিজেন কিংবা অন্যান্য সুবিধা সবকিছু নিয়েই হাহাকার। আইসিইউ আছে, বাট আইসিইউর মতো ওরকম যে হাই ফ্লো সাপোর্ট দিব ওরকম নেই। আর আমার পেশেন্ট খুব আনস্টেবল। এখন প্রাইভেট একটা হসপিটাল নিয়ে যাচ্ছি। আমাদের পেশেন্টের রাত্রে হলে সমস্যাটা অনেক শ্বাসকষ্টের সমস্যা বেরিয়ে যায়। আমরা এখানে সঠিক চিকিৎসা পাচ্ছি না, আমরা প্রাইভেট নিয়ে যেতে চাই। মুন্সিগঞ্জ থেকে আনছি, ডাক্তার যে কোনো টাইম আইসিইউতে ঢুকাইতে হবে, এই কারণে এখানে ওনারা ট্রান্সফার করছে। এই অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তর মনে করে সময়ই বলে দিবে পরিস্থিতি কোন দিকে যাবে। তবে যে কোনো অবস্থা সামাল দিতে বাড়ানো হচ্ছে সক্ষমতা। নির্দেশনা দেয়া আছে জেলা পর্যায়েও। সামাল দিতে পারবো কিনা এটা তো এখন বলতে পারছি না, অবস্থা আসলে হয়তো বুঝতে পারবো। ইতিমধ্যে বঙ্গবন্ধুতে ওখানে 1000 বেডের একটা হাসপাতাল করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা বাদেও আরও 2-3টা জায়গা আমরা দেখেছি। জেলাগুলোতে আমরা কিন্তু এই ব্যাপারটা বলে দিয়েছি যে তারা যেন ওই জায়গাতেই ফিল্ড হাসপাতালের একটা ব্যবস্থা নেয়। এদিকে স্থবিরতা কাটিয়ে বাড়তে শুরু করেছে টিকার মজুদ। তাই সংরক্ষণাগারের উপর চাপ কমাতে টিকাদান কর্মসূচি আরও বেগবান করতে চায় স্বাস্থ্য অধিদপ্তর। সেজন্য টিকা নেয়ার সর্বনিম্ন বয়সসীমা শিগগিরই 18তে নামিয়ে আনা হচ্ছে। পরিকল্পনা রয়েছে প্রান্তিক পর্যায়ে টিকাদান আরও সহজ করার। জাতীয় পরিচয়পত্র দিয়ে বা এটার একটা প্ল্যান হচ্ছে যে যদি সম্ভব হয় আমরা এই দিয়ে, এটার নাম কি, আমাদেরকে টিকা যদি একদম আমরা যে ন্যাশনাল যে টিকা দেই, সাধারণ যে টিকাগুলো দেই, আমরা তো আর এনআইডি দিয়ে দিই না, সেটা যেভাবে দেই সেইভাবে আমরা যদি যাতে সহজীকরণ করা যায় সেটা আমরা চেষ্টা করি। এছাড়া চলমান লকডাউন কঠোর রাখতে পারলে এড়ানো যাবে নাজুক পরিস্থিতি, মনে করে স্বাস্থ্য অধিদপ্তর। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে থামছেই না ভারতের 9-6। দিল্লি যাওয়ার সময় চুক্তি অনুযায়ী সিরাম ইনস্টিটিউটের টিকা সরবরাহের প্রতিশ্রুতি দিলেও ফিরেই উল্টো সুর ভারতীয় হাইকমিশনারের মুখে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে বিক্রম দোরাইস্বামী বলেন, ভারত নিজেদের জন্য পর্যাপ্ত টিকা নিশ্চিত করতে পারলে তবেই বাংলাদেশকে সরবরাহ করা সম্ভব হবে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি উজ্জ্বল চক্রবর্তীকে সঙ্গে নিয়ে জানাচ্ছেন শান্তিলা শারমিন। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা অ্যাস্ট্রাজেনেকার টিকার সরবরাহ বন্ধ আর বিকল্পের খোঁজে উৎপাদনকারী বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতার খবর এখন পুরনো। প্রতিবেশী দেশে পরিস্থিতির উন্নতির সঙ্গে ক্রয়কৃত টিকা সরবরাহের জন্য বারবার তাগিদ দিয়ে যাচ্ছে ঢাকা। কিন্তু ভারতের কাছে কেবল অজুহাতই মিলেছে। 15 জুলাই উজবেকিস্তানে এক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। এস জয়শঙ্কর দ্রুত টিকা সরবরাহের প্রতিশ্রুতি দেন। এদিকে গত 18 জুলাই দিল্লি যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে দুই দেশের শূন্য রেখায় চুক্তি অনুযায়ী যত দ্রুত সম্ভব অ্যাস্ট্রাজেনেকা সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিলেন ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। ভারতে কোভিড টিকার উৎপাদন বেড়েছে, আমাদের দেশেও চাহিদা বেড়েছে টিকার। এর মধ্যে ভারতে উৎপাদিত টিকা যেন দ্রুত সময়ে বাংলাদেশকে দেয়া যায় এ বিষয়ে আলোচনা করতে দিল্লি যাচ্ছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে ভালো কিছু হবে। এর ঠিক 6 দিন পর শুক্রবার সকালে সেই আখাউড়া স্থলবন্দরেই দোরাইস্বামীর কণ্ঠে উল্টো সুর। জানালেন ভারতে পর্যাপ্ত করোনা টিকা থাকার পরই বাংলাদেশকে ভ্যাকসিন সরবরাহ সম্ভব হবে, তবে সেটা কবে নাগাদ পাওয়া যাবে তা স্পষ্ট করেননি তিনি। কোভিডকালীন আমরা আমাদের দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ভারতের করোনা পরিস্থিতি উন্নতির দিকে, আমাদের টিকার উৎপাদনও বেড়েছে। ভারতে পর্যাপ্ত টিকা থাকার পরই আমরা বাংলাদেশকে সরবরাহ করতে পারবো, কারণ বাংলাদেশ আমাদের গুরুত্বপূর্ণ ও বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ। গত বছর প্রতি মাসে 50 লাখ ডোজ টিকা পাওয়ার শর্তে ভারত থেকে 3 কোটি ডোজ টিকা কেনার চুক্তি করে বাংলাদেশ। এখন পর্যন্ত 2 চালানে পাওয়া গেছে 70 লাখ ডোজ। বছরের পর বছর পার হলেও এখনও চামড়া শিল্পনগরীতে গড়ে ওঠেনি পূর্ণাঙ্গ বর্জ্য ব্যবস্থাপনা। ব্যবসায়ীরা বলছেন কোরবানির বর্জ্যের চাপ সামাল দেওয়া যাবে না। বিসিক বলছে বর্জ্যকে পুনরায় ব্যবহারযোগ্য করে তুলতে 2টি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে। এভাবে পরিবেশ বিপর্যয় রোধ সম্ভব নয়, অভিমত পরিবেশবিদদের। সানভীর রূপলের রিপোর্ট। পরিবেশের ভারসাম্য রক্ষায় সাইনবোর্ডে লেখা আছে বনায়নের জন্য নির্ধারিত স্থান, কিন্তু বাস্তবে ট্যানারির বর্জ্যের স্তূপ। পরিবেশ দূষণমুক্ত করতেই হাজারীবাগ থেকে সাভারে পরিকল্পিত ট্যানারি শিল্পনগরী গড়ে তোলা হয়। প্রকল্প শুরু হওয়ার 14 বছর পর পূর্ণাঙ্গ প্রস্তুতির ঘোষণা দিয়ে ব্যবসায়ীদের নিয়ে যাওয়া হয় সেখানে, কিন্তু খোলা জায়গায় বর্জ্য ফেলা, বিষাক্ত কেমিক্যালযুক্ত পানি মিশিয়ে দূষণের শিকার ধলেশ্বরী নদী। ময়লা দুর্গন্ধে আশপাশে বসবাসকারীদের কাছে ট্যানারি যেন অভিশাপের নাম। ওয়াটার প্ল্যান করছে, এগুলো তো কিছুই হচ্ছে না, খালি দেয় শো বলতেছে যে করতেছে, কিন্তু নদীর মধ্যে সব ময়লা যাচ্ছে। ছোটবেলায় গুছুমুছু করতাম, তো ডরে কেউ নামেই না, আর গ্রামে তো থাকাই যায় না, বিকেলবেলা আরে গন্ধ। বিসিকের প্রকল্প পরিচালক জানান, শুকনো বর্জ্য রাখার জন্য এবছর নতুন 2টি ডাম্পিং ইয়ার্ড করা হয়েছে। কিছু কারখানা ছাড়বে, কিছু কারখানা সলিডের কাজ করবে, এরকমভাবে আমরা রেশনিং করে চেষ্টা করছি ম্যানেজ করার জন্য। আমাদের ইতিমধ্যেই 2টা কারখানাকে দেওয়া আছে, তারা কিন্তু রিসাইকেল করবে, রিউজ করবে। ততদিন আমাদের এরকমভাবে একটু কষ্ট করতে হবে। কিছু সংখ্যক আছে তারা সরাসরি তার ড্রাইংয়ের শুধু না, ক্রোম পানিও ড্রেনে হতে, এগুলি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং বাই দিস টাইম আমরা পরিবেশ দপ্তরকেও বলেছি। ব্যবসায়ীরা বলছেন বর্জ্য ব্যবস্থাপনায় বেসিক যে ব্যবস্থা করেছে তা পর্যাপ্ত নয়। দীর্ঘমেয়াদী বা ডাম্পিং এর ব্যবস্থাপনার জন্য চিন্তা ভাবনা করতে হবে, আদারওয়াইজ চামড়া শিল্পনগরীর পরিবেশ মারাত্মকভাবে দূষণ করবে। পরিবেশবিদরা বলছেন ট্যানারি শিল্পনগরীর দূষণের বিষয়ে অনেক বছর ধরে সতর্ক করে আসলেও তেমন কাজে আসছে না। শিল্প মালিকদের যে দায়িত্ব তারা সেটা সঠিকভাবে পালন করবে এবং সেন্ট্রাল ইটিভি যারা পরিচালনা করেন, যারা বর্জ্য পরিশোধের ব্যবস্থা করবেন, তাদেরকেও নিজেদের দায়িত্ব সততার সঙ্গে পালন করতে হবে। তাহলেই শুধুমাত্র আমরা ধলেশ্বরী নদীকে রক্ষা করতে পারবো। সারা বছরের চাহিদার অর্ধেকের বেশি সংগ্রহ হয় কোরবানির ঈদে। এই সময় 70 থেকে 80 লাখ পিস চামড়া প্রক্রিয়াজাত করতে অস্বাভাবিক চাপ বাড়ে। নতুন চামড়া শিল্পনগরের ঠিক পাশেই ধলেশ্বরী নদীর তীরে এই ময়লার ভাগারে টনকে টন পশুর বর্জ্য পড়ছে প্রতিদিনই। বিসিক বলছে যে এই বর্জ্য ব্যবস্থাপনা করে আধুনিকায়নের মাধ্যমে সেগুলোকে সম্পদে পরিণত করা হবে, কিন্তু ততদিনে এই ধলেশ্বরী কি তার পুরনো রূপ ফিরে পাবে নাকি আরেকটি বুড়িগঙ্গায় পরিণত হবে, সেটি এখন দেখার বিষয়। সানভীর রূপল, সময় সংবাদ, সাভার, ঢাকা।
ঈদের বিরতির পর ফের কঠোর বিধিনিষেধে পুরো দেশ। তবে এর মধ্যেই যারা ঈদের ছুটিতে গ্রামে গিয়েছিলেন, দিনভর নানা ভোগান্তি মাথায় নিয়েই তারা ফেরেন রাজধানীতে। ছিল নানা অজুহাতও। গণপরিবহন বন্ধ থাকায় পায়ে হেঁটে এই গন্তব্যে রওনা হন অনেকেই। ৭০ বছর বয়সী হোসনে আরা বেগম বৃহস্পতিবার রাতে বরিশাল থেকে লঞ্চে উঠে ঢাকার সদরঘাটে নামেন শুক্রবার ভোরে। গণপরিবহন বন্ধ থাকায় 2 হাতে 3টি ব্যাগ নিয়ে 1 ঘন্টা হেঁটে আসেন গুলিস্তান, যাবেন গাজীপুর। 6টার থেকে আসতেছি, কিভাবে যাব? আমাদের একটাই আবেদন যে আমরা কিভাবে যাব, আমরা একটু আমাদের জন্য একটু সহযোগিতা করেন। ভোরের আলো ফুটতেই হাজারো মানুষ নেমে আসে রাস্তায়। গাড়ি না থাকায় মাইলের পর মাইল পায়ে হেঁটেই যাচ্ছেন তারা। মাঝে মধ্যে 2-1টি যানবাহনের দেখা পেলে অতিরিক্ত ভাড়ায় গাদাগাদি করে তাতেই উঠে বসছেন। 2 ঘন্টা হাঁটছি, কিন্তু এখন মধ্যে একটা রিক্সা তো দূরের কথা, একটা ভালো একটা কোনো গাড়ি পাই না। আমি হাঁটতে আছি এই সকাল 6টা থেকে, এখন যাব গাজীপুর সাইনবোর্ড। সকাল 5টা থেকে আমি হাঁটতেছি। আমি আসছি আপনার চাঁদপুর থেকে লঞ্চে আসছি, আমি যাব গাজীপুর চৌরাস্তা। হাঁটতে হাঁটতে একসময় ক্লান্ত শরীর যেন আর চলে না। একটু জিরিয়ে আবারও হেঁটেই রওনা দিচ্ছেন গন্তব্যের দিকে। গেছি এটা বয়ে রয়েছি, মিরপুর যাম, গাড়ি নেই। আজ যে তো ইতিমাইতে আছি, আর তো ঠ্যাং ভাঙ্গা আসতে পারিনি। অসুস্থ, বুকে হাড্ডি ভাঙ্গা, তারপরে নাচতে আইতেছি, কি করবো বাবা, যাওন তো লাগবে নিজের বাড়ি করে। সড়ক পথের যাত্রীদেরও একই রকম অবস্থা। বাইরে থেকে আসা দূরপাল্লার বাস প্রবেশ করতে দেওয়া হয়নি রাজধানী ঢাকায়। তাই সাভারের আমিনবাজার থেকে পায়ে হেঁটে ঢাকায় প্রবেশ করছেন তারা। আমাকে আমিনবাজারে নামাই দিছে। এত মানুষ, এত গাড়ি, এত চাপ যে আগে জানতাম না, আগে জানতাম না। যার সময় 2 দিন লাগছে, আর এক সময় 2 দিন লাগলো। অনেক কষ্ট, গাড়ি ঘোড়া নাই, যাব কিভাবে এত দূর রাস্তা। শুক্রবার ভোর 6টা থেকে শুরু হওয়া কঠোর বিধিনিষেধ চলবে 5 আগস্ট পর্যন্ত। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এদিকে 14 দিনের বিধিনিষেধের প্রথম দিনে কঠোর অবস্থানে দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে। মোড়ে মোড়ে তল্লাশি চৌকি বসিয়ে নিয়ন্ত্রণ করা হয় চলাচল। তবে কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে যান চলাচলের চেষ্টা পণ্ড হয়ে যায় পুলিশের বাধায়। হুজুরের নানি অসুস্থ, বাড়ি যাবে আর কি। কারো নানি অসুস্থ, কারো ভাই, কারো শ্বশুরবাড়ির দাওয়াতের তারা। চেকপোস্টে থাকা পুলিশ সদস্যদের সাথে অনেকেই জড়িয়ে পড়েন বাগবিতণ্ডায়। করোনা সংক্রমণ রোধে 14 দিনের কঠোর বিধিনিষেধের প্রথম দিন বিকেল এবং সন্ধ্যার পর বাইরে বের হওয়া মানুষেরা জরিমানা এড়াতে দিচ্ছেন এমন নানা অজুহাত। ফেটকারিতে সবাই ঘুমাইতেছে কিনা, সিকিউরিটি গার্ডরা আছে, বিল্ডিং নিরাপত্তার জন্য অফিসার 3 জন ওখানে ওনারা দেখাশোনা করবে। মাদ্রাসা খোলা তো এই জন্য বের হয়েছে। সকালে রাজধানীর প্রবেশ পথ গাবতলী ব্রিজের ওপর যাত্রীবাহী গাড়ির জট তৈরি হয়। উত্তরাঞ্চল থেকে রাতে ছেড়ে আসা গাড়ি নির্ধারিত সময়ে পৌঁছাতে না পারায় আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়ে। নামিয়ে দেওয়া হয় সব যাত্রীকে। যাত্রী সবাইকে নামাই দিয়ে তারপর ঢুকতেছে। লকডাউনের কারণেই নামায় দিছে, যাতে লকডাউনটা ভালোভাবে চলে। গণপরিবহন না পেয়ে যারা পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছিলেন, বেশিরভাগ ক্ষেত্রে মাস্ক পরার নিয়ম মানেননি তারা। সদরঘাট পর্যন্ত হাঁটে আসছি, কিভাবে আমরা মাস্ক পরবো? গার্মেন্টসে চাকরি করি, এই চাকরি যদি আবার চলে যায়, আমি তো 4-5 জন মানুষ নিয়ে কিভাবে আমি চলবো? বিধিনিষেধ মানাতে মোড়ে মোড়ে চেকপোস্টে যান চলাচল নিয়ন্ত্রণে কঠোরতার কথা জানায় পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যদি তারা বিধির মধ্যে বা শর্তের মধ্যে পড়ে, তখন তাদেরকে আমরা ছেড়ে দেব। আর বাকিদেরকে আমরা এই ব্রিজ থেকে ঘুরে ইউটার্ন করাই আবার মানিকগঞ্জ বা ঢাকার দিকে আমরা ব্যাক করাই দেব। 14 দিনের কঠোর বিধিনিষেধ শেষ হবে আগামী 5 আগস্ট। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাল্টে দিয়েছে মাদারীপুরের হতদরিদ্র অন্তত 100 পরিবারের জীবনযাত্রা। আরিয়াল খাঁ নদের পাড়ে হওয়ায় পশুপালন, বৃক্ষরোপণ, জাল বুনন সহ নানা কর্মসংস্থান গড়ে তুলেছেন ভূমিহীনরা। আর বিদ্যুৎ ও পানির কারণে মিলছে বাড়তি সুবিধা। কাজের সাথে সংশ্লিষ্টরা বলছেন, সরকারের এই উদ্যোগ বাস্তবায়নে এখন পর্যন্ত মাঠে রয়েছেন তারা। সঞ্জয় কর্মকার অভিজিৎ ও তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে রিপোর্ট। দেলোয়ার মজুমদার ভাড়ায় ইজি বাইক চালিয়ে সংসার চললেও থাকতেন মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী এলাকার অন্যের বাড়িতে। মুজিববর্ষ উপলক্ষে তিনি বিনামূল্যে পেয়েছেন 2% জমিসহ একটি বসতঘর। রয়েছে বিদ্যুৎ সুবিধার পাশাপাশি সুপেয় পানির ব্যবস্থা। এতে বদলে গেছে তার জীবনযাত্রার মান। সরকার আমার এখন ঘর দিয়েছে, আমি সেই জায়গায় থাকি পোলাপান নিয়ে। এখন শেখ হাসিনা ঘর দিয়েছে, আল্লাহর রহমতে ছেলে সন্তান নিয়ে ভালোই আছি। শুধু দেলোয়ার মজুমদার নন, তার মতো সদর উপজেলার 100 পরিবার পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া এই উপহার।
হাঁস মুরগি পালন বনায়নের পাশাপাশি কেউ কেউ বুনছেন মাছ ধরার জাল, করছেন বিক্রিও। এতে দারুণ খুশি সবাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের একটা ঘর দিছে, এখন এই জীবনটা অনেক সুন্দর চলতেছে। 2% জায়গাও আমাকে দলিল করে দিছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, বিনামূল্যে ঘর পেয়ে আনন্দে ভাসছে পরিবারগুলো। এখানে যারা বসবাস করবে আমি মনে করি যে তারা যথেষ্ট আনন্দের সহিত এখানে বসবাস করবে। প্রশাসন বলছে 3 দফা যাচাই বাছাই শেষে প্রকৃত ভূমিহীনদের হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে ঘরের চাবি। প্রকৃত 100 জন গৃহহীন পরিবারকে আমরা এখানে বাছাই করেছি। সরকারি খালি জায়গায় ভূমিহীনদের জন্য নির্মিত প্রত্যেকটি ঘরের সাথে রান্নাঘর, বাথরুম, সামনে খোলা বারান্দাও রয়েছে, যার প্রতিটি নির্মাণ ব্যয় 1,71,000 টাকা। সময় সংবাদ, মাদারীপুর। মাত্র 15 কার্যদিবসে ভবনের নকশার অনুমোদন দিচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন। নাগরিক সমাজের নেতারা বিষয়টিকে দেখছেন সেবার দৃষ্টান্ত হিসেবে। তবে মেয়রের দাবি, দেশে সবচেয়ে কম সময়ে বরিশাল সিটি কর্পোরেশনই দ্রুত ভবনের নকশার অনুমোদন দিচ্ছে। মাহমুদুর নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। অবিশ্বাস্য হলেও সত্য, মাত্র 15 কর্মদিবসে ভবনের অনুমোদিত নকশা হাতে পাচ্ছেন বরিশাল নগরীর বাসিন্দারা। আবেদন জমা দেবার পরই সংশ্লিষ্ট বিভাগ যাচাই বাছাই করে যাবতীয় কাজ শেষ করেন নির্দিষ্ট সময়ের মধ্যেই। এতে ভোগান্তি কমেছে নগরবাসীর। ঘুষ দিতে হইতে বিভিন্নভাবে করতে। বর্তমানে আমি প্ল্যান পাস করেছি, আমার প্ল্যানে আমি 1টি টাকা কাউকে দেই নাই। আগে আমাদের প্ল্যান নিতে অনেক সময় লাগতো, এখন 2 সপ্তাহের ভিতরে আমরা প্ল্যান পেয়ে যাই। আমার ফাইলে আমাকে কোনো ব্যাগ পাইতে হয় না, এখন তো আসছে, আসার পরে আমাকে ডাকছে। বিষয়টি ইতিবাচক এবং সব ক্ষেত্রে নাগরিক সেবা এমন হওয়া উচিত বলে মনে করেন নাগরিক সমাজের এই নেতা। এটি একটি ভালো উদ্যোগ, এজন্য মেয়রকে প্রশংসা করতে হবে এবং মেয়রের উদ্যোগকেও প্রশংসা করতে হবে। তবে আমাদের খেয়াল রাখতে হবে, সাধারণ নাগরিক হিসেবে আমরা যেন আমাদের সমস্ত কাগজপত্রগুলো যথাসময়ে যথাযথভাবে সাবমিট করি। নকশা বিভাগকে ঢেলে সাজানো হয়েছে, তারই সুফল এখন পাওয়া যাচ্ছে বলে জানালেন মেয়র। কার্যকর দিলে পরে আপনার 6 মাস সময় লাগে একটা প্ল্যান, সেখানে আমি 15 দিনে আমি একটা প্ল্যান দিচ্ছি। থেকে সেবা আর হতে পারে না। পুরো জিনিসটাকে আমি নতুন করে আমি সেট আপ করেছি। প্রতি সপ্তাহে গড়ে 30 থেকে 40টি প্ল্যানের আবেদন জমা পড়ে সিটি কর্পোরেশনে। গত 8 মাসে 300 প্ল্যানের অনুমোদন দিয়েছে। 58 বর্গ কিলোমিটারের এই নগরীতে হোল্ডিং আছে 50,000-এর বেশি। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। রংপুরে অভিনব কৌশলে অক্সিজেন সিলিন্ডার চোরচক্রের সন্ধান মিলেছে। মেডিকেলের স্টোর থেকে খালি সিলিন্ডার 3টি ট্রাকে করে নিয়ে যাওয়ার অপচেষ্টার সময় আটক করা হয়েছে 6 জনকে। ট্রাক 3টিও জব্দ করেছে পুলিশ। তরিকুল ইসলামের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। শুক্রবার দুপুরে ঢাকার মহাখালীতে স্বাস্থ্য বিভাগের কেন্দ্রীয় স্টোররুমে খালি অক্সিজেন সিলিন্ডার নেয়ার জন্য 3টি ট্রাক আসে রংপুর মেডিকেলে। জমা দেয়া চালানপত্র দেখে সন্দেহ হলে স্টোর কিপার মেডিকেল প্রশাসনকে বিষয়টি জানায়। মেডিকেল প্রশাসন কেন্দ্রীয় স্টোরে যোগাযোগ করে নিশ্চিত হয় খালি সিলিন্ডার ঢাকায় নেয়ার কোনো চিঠি বা নির্দেশনা তারা দেননি। এরপর ট্রাকের চালক ও সহযোগীদের আটকে রেখে পুলিশে খবর দেয় হাসপাতালের কর্মচারী ইউনিয়নের নেতারা। খালি অক্সিজেন সিলিন্ডার যাবে আর ভর্তি অক্সিজেন সিলিন্ডার আসবে। এলাম ভাই, এটা কেমন কি ভাড়া হবে? উনি বলতে যে ভাড়া বিষয় কি গাড়ি লাগবে 3টা। যে নাম্বারটা আছে ওনার সাথে কিন্তু আমি কথা বলি না, 3টা গাড়ি একসাথে আসছি তো এরাই যোগাযোগ করছে, আমি কোনো যোগাযোগ করি না ওনার সাথে। এখানে গাড়ি লোড হবে, সিলিন্ডার লোড হবে, ঢাকা যাবে, আবার ঢাকা থেকে আসবে, আপডাউন ভাড়া করে আমাদেরকে নিয়ে এসছে এখানে। তাদেরকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করি যে আসলে আপনারা কিভাবে আসলেন বা কে পাঠাইলো, আপনারা এখানকার কর্তৃপক্ষ জানে কিনা। আমাদেরকে হয়তো কর্মচারী বা কর্মকর্তাদেরকে ফাঁদে ফেলার একটা পায়তারা করছিল। বিকালে মেডিকেল থেকে 3টি ট্রাক জব্দ করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য এর চালক ও সহযোগীদের আটক করে থানায় নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ করার পরে আমরা সিদ্ধান্তে উপনীত হব যে আসলে তারা এখানে এসেছিল, এই ঘটনার সঙ্গে কারা জড়িত, কী উদ্দেশ্যে আসলো এবং এই ঘটনার প্রত্যেকটি বিষয় আমরা খতিয়ে দেখব। এই ঘটনাটা আমরা একেবারে নিবিড়ভাবে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। মেডিকেল পরিচালক জানান, রংপুর মেডিকেলে প্রতিদিন 50 সিলিন্ডার অক্সিজেনের চাহিদার বিপরীতে মোট 450 সিলিন্ডার মজুদ রয়েছে স্টোরে। একদিন পর পর 100 খালি সিলিন্ডার রিফিলের জন্য নিয়ে যাওয়া হতো বলে জানান তিনি। তবে 3টি ট্রাকে করে ঠিক কতগুলো সিলিন্ডার সরানোর উদ্দেশ্যে ট্রাকগুলো আনা হয়েছিল তা বলতে পারেননি পরিচালক। করোনাকালে অক্সিজেন সিলিন্ডার সোনার হরিণ হয়ে উঠেছে। ব্যাপক চাহিদার কারণে কোনো অপরাধ চক্র সুকৌশলে সরকারি এই হাসপাতাল থেকে সিলিন্ডার চুরির পরিকল্পনা করেছিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। 5 হাত বদল হয়ে রাজধানী থেকে চুরি হওয়া মোটরসাইকেল চলে যায় বিভিন্ন জেলায়। ভুয়া কাগজপত্র তৈরির জন্য চোর চক্রে রয়েছে এজেন্টও।
গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে চক্রের 14 সদস্য। তাদের কাছ থেকে চোরাই মোটরসাইকেল, প্রাইভেট কার ও সিএনজি উদ্ধারের পর পুলিশ বলছে সারা দেশে এমন চক্র আছে 8 থেকে 10টি। বুলবুল রেজার রিপোর্ট। মাস 3 আগে কেরানীগঞ্জ থেকে আনোয়ার হোসেনের প্রাইভেট কারটি চুরি হয়ে যায়। অভিযোগের প্রায় 4 মাস পর তিনি ফেরত পেয়েছেন তার গাড়িটি। মামলার অনুসারে আমি কোর্টের থেকে রায় নিয়ে আজকে ডিবি পুলিশ আমার গাড়ি দিয়ে দিতেছে। অনেকেই ফেরত পেয়েছেন চুরি হওয়া মোটরসাইকেল। গাড়িতে 4টা তালা মেরেছিলাম, কিন্তু তালাগুলো ভেঙে গাড়ি নিয়ে গেছে। তারপরে থানাতে কমপ্লেন করা হয়েছে, ডিবির মাধ্যমে সন্ধান পেয়েছি। 17টা গাড়ি চোরাই গাড়ি উদ্ধার হয়েছে ডিবির মাধ্যমে। বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত জেলা থেকে উদ্ধার করেছে ডিবিরা, ওখানে আমার গাড়িটা মিলে গেছে। গেল 2 মাসে গোয়েন্দা পুলিশের 2টি অভিযানে উদ্ধার হয়েছে 24টি চোরাই মোটরসাইকেল ও 2টি প্রাইভেট কার। গ্রেফতার করা হয়েছে 14 জনকে, যারা সারা দেশে মোটরসাইকেল চুরির শক্তিশালী সিন্ডিকেট তৈরি করেছিল। সাধারণত রাজধানী থেকে চুরি হওয়া মোটরসাইকেল কিংবা প্রাইভেট কার চলে যায় বাইরের জেলাগুলোতে, বিশেষ করে গাজীপুর, নরসিংদী, যশোর, গোপালগঞ্জ সহ আশপাশের জেলায়। চুরি থেকে শুরু করে ক্রেতা পর্যন্ত পৌঁছতে অন্তত 5টি হাত বদল হয়। পুলিশ বলছে সারা দেশে তারা 8 থেকে 10টি সিন্ডিকেটের সন্ধান পেয়েছে, যাদের পেশায় মোটরসাইকেল সহ অন্যান্য গাড়ি চুরি। আমরা প্রায় 8 থেকে 10টা গ্রুপ এরকম সন্ধান পেয়েছি। 2 ধরনের গ্রুপই আছে, একটা গ্রুপ রাজধানীতে কাজ করে, একটা গ্রুপ রাজধানীর আশপাশ এবং পুরো বাংলাদেশে কাজ করে। তো এরা সাধারণত এক জেলার বা এক এলাকার বাইক চুরি করার পরে সেটা অন্য উল্টো এলাকায় পাঠিয়ে দিত, এবং ঢাকা থেকে উত্তরবঙ্গে পাঠিয়ে দিত বা দক্ষিণবঙ্গে পাঠিয়ে দিত, কিংবা উত্তরবঙ্গের গাড়ি দক্ষিণবঙ্গে পাঠিয়ে দিত। জেনে শুনে চোরাই মোটরসাইকেল কেনা থেকে বিরত থাকার পরামর্শ পুলিশের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জের শতাব্দী প্রাচীন মীর কাদিম মাছের আড়তে বর্ষায় বিপুল মাছের সমারোহ। খোলা মাঠের পাইকারি হাটে করোনার কঠোর লকডাউনের মধ্যেই উপচে পড়া ভিড়, স্বাস্থ্যবিধির বালাই নেই। এই অঞ্চলের বৃহৎ মাছের হাটে 2 ঘন্টা ধরে চলে মাছের কেনাবেচার ধুম। সেখানে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল, সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল। জাফর, ধলেশ্বরী তীরের এই মাছের আড়তে ভোর থেকে কিন্তু খোলা আকাশের নিচে সমানে বিক্রি হচ্ছে মাছ আর মাছ। বিভিন্ন অঞ্চলের মাছ, সামুদ্রিক মাছ সহ স্থানীয় মাছে কিন্তু পুরো আড়তগুলো সয়লাভ হয়ে গিয়েছে, এবং এই কঠোর করোনার যে লকডাউন সেটি উপেক্ষা করে কিন্তু আপনারা দেখছেন যে কিভাবে বিক্রি হচ্ছে। এবং আজকে এই হাটের বৈচিত্র্যতা হচ্ছে প্রচুর ইলিশ উঠেছে, যেটি সাগর থেকে এই ইলিশগুলো উঠছে, ট্রাকে ট্রাকে করে ইলিশ এসছে। এবং এখানকার এই ইলিশগুলো কিন্তু আকারে ছোট, এবং সেগুলো কিন্তু 380 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, এবং একটু যেগুলো বড় সাইজ সেগুলো কিন্তু 700 টাকা কেজি। তো এখানে একজন বড় আড়তদার আছেন যিনি এই হাটটাকে ইলিশ বিক্রি করেন, এইখানকার হাজি রুহুল আমিন। তার কাছে আমরা জানতে চাইবো যে আজকে ইলিশে এত সয়লাভ কেন? আসসালামু আলাইকুম। আমাদের ইলিশ নয়, মিঠাপানির কোনো মাছ, সাগরের মাছ, লোনাপানির মাছ, যাত্রাবাড়ি থেকে আসছে। আমাদের ওই যে আসল যে মাছ, আপনার এই যে মেঘনা নদী বা পদ্মা নদীর মাছ, যে মিঠাপানির মাছ লঞ্চ বন্ধর কারণে আসতে পারে না, এগুলা সাগরের মাছ চিটাগাং কক্সবাজার থেকে যাত্রাবাড়ি এসে, যাত্রাবাড়ি থেকে আমাদের এনে আসছে 300, 350, 380 উপরে 400 টাকা হালি বিক্রি হইতেছে মোটামুটি কেজি। আমাদের এই সব কেজি বেচা কিনা হইতেছে 300, 350 উপরে 400 টাকা কেজি বেচা হইতেছে। এই মাছ উপরে 400 টাকা কেজি বেচা হইতেছে। লঞ্চের কারণে আমাদের এখানে মিঠা পানির সুন্দর মাছ যেগুলো আছে এগুলো আসতে পারে না, যার কারণে আমাদের এনে যে চিটাঙ্গে মাছও আমরা বেচতেছি। কিন্তু এত ইলিশের সয়লাভ কেন আজকে? এত ইলিশের সাগরে মাছ বেশি হইতেছে, যার কারণে আমাদের এনে আইছে। সাগরে 65 দিন আপনার সরকার যে অবরোধ দিছে, এই অবরোধ উঠছে, ওঠার কারণে সাগরের সমস্ত ট্রলার চলে গেছে, ট্রলারে ঝাঁকে ঝাঁকে মাছ ধরা হইতেছে, আর আমাদের এখানে আসতেছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। তিনি যেমনটি বলছিলেন যে এখানে কিন্তু ধলেশ্বরী যে লঞ্চ ঘাট আছে, এখানে এই মীর কাদিম বন্দরের লঞ্চ ঘাট, সেখানে কিন্তু লঞ্চ ভিড়ছে না লকডাউনের কারণে, এবং এই লকডাউনের কারণে লঞ্চ ভিড়ছে না, সে কারণে কিন্তু মিঠাপানির
মাছ আসতে পারছে না। এবং এছাড়াও আরো চ্যালেঞ্জ রয়েছে যে এই লঞ্চ ঘাটটি কিন্তু নাব্য সংকটের কারণে যে বড় বড় লঞ্চগুলো এখানে ভিড়তে পারছে না। এই যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জের কারণে কিন্তু এই শতাব্দী প্রাচীন যে মাছের আড়ত, সেই আড়তটিতে নানা রকম চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এবং এখানকার আড়তদারা বলছিলেন যে মিঠা পানির মাছ না পাওয়ার কারণে কিন্তু তারা যে সামুদ্রিক মাছ এবং উপকূলীয় বিভিন্ন জেলা থেকে যে মাছগুলো আসে সেগুলো তারা বিক্রি করে থাকেন, কিন্তু এই করোনার লকডাউনের কারণে তাদের সেই মাছগুলো তেমন আসেনি। এবং সে কারণে কিন্তু আজকে এই যে সাগরে মাছ ধরা পড়ছে সেই মাছগুলো তারা বেশি বিক্রি করছেন এবং ট্রাক ভরে যে মাছগুলো আসছে। এবং এছাড়া কিন্তু স্থানীয়ভাবে আমরা বেশ কিছু মাছ দেখেছি, যেটি এখানকার পাঙ্গাস মাছ, সেটি কিন্তু প্রচুর জেলেদের যে পসরা সাজিয়েছে বিভিন্ন জেলেরা, সেখানে কিন্তু আমরা দেখছি যে তাজা লাফালাফি করছে এই পাঙ্গাসগুলো এবং সেটি বিক্রি হচ্ছে 100 টাকা থেকে 120 টাকা কেজি দরে। আপনারা দেখছেন যে এই সামুদ্রিক যে ইলিশ, সেখানে কিন্তু একটু বড় সাইজের ইলিশ এখানে সাজানো হয়েছে। এই ইলিশগুলোর কেজি হচ্ছে একটু বড় সাইজ হওয়ার কারণে কিন্তু 500 টাকা কেজির কথা তারা বলছেন। আর যেগুলো ছোট সাইজ সেগুলো আপনারা শুনেছেন যে 300-র মধ্যে কিন্তু বিক্রি হচ্ছে কেজি। এবং এখানে যেগুলো সেগুলো কিন্তু প্রতিটি ইলিশের ওজন 250 গ্রামের মতো। তো তারা বলছেন যেগুলো 1 কেজির ইলিশ সেগুলোর আবার দাম বেশি, কিন্তু এখানে আজকে কিন্তু 1 কেজি সাইজের ইলিশ কম দেখা যাচ্ছে, 1 কেজি নিচের সাইজের ইলিশ দেখা যাচ্ছে। এবং এখানে যে বিভিন্ন রকমের মাছ, হরেক রকমের মাছের পসরা থাকে, সেই হরেক রকমের মাছের পসরার মধ্যে কিন্তু আমরা দেখছি যে পোয়া মাছ, চেওয়া মাছ, এখানে আমরা দেখছি মলা মাছ, এরকম মাছ কিন্তু প্রচুর ইলিশ আর পাঙ্গাসের সমারোহটাই আজকের বাজারে বেশি দেখা যাচ্ছে। এবং আপনারা দেখছেন যে খোলা আকাশের নিচে যে এই মাছের বিশাল হাট, এই হাটে কিন্তু 50টি আড়ত রয়েছে এবং সেখানে কিন্তু রাস্তাঘাট কর্দমাক্ত অবস্থা। এই কর্দমাক্ত পরিস্থিতিতে কিন্তু পানি জমে যাচ্ছে, সেখানে কিন্তু ক্রেতা বিক্রেতা নানা রকম কষ্টে রয়েছেন। এবং যখন এই যে শ্রাবণের আকাশ ভেঙে বৃষ্টি ঝরতে থাকে, তখন কিন্তু এই যে আপনার আড়ত, সেখানে কিন্তু সবাই একেবারে কাক ভেজা হয়ে যায়, ক্রেতা বিক্রেতা। আর আপনারা দেখছেন কিছু ছাতা টাঙিয়ে রাখা হয়েছে বড় বড়, অনেকে ছাতার নিচে আশ্রয় নেন, কিন্তু তারপর কিন্তু ভিজে একাকার হয়ে এই সকাল থেকে কিন্তু এখানে বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টিতে কিন্তু সবাই একেবারে ভিজে গেছেন। আবার কিছুটা এখন মিষ্টি রোদ, এই রোদে কিন্তু তারা আবার শুকোচ্ছেন। এইভাবে কিন্তু তাদের এই 12 মাস জুড়ে যে আমাদের যে 6টি ঋতু, সেই ঋতুতে এক এক সময় এক এক যে পরিস্থিতি থাকে, সেখানে কিন্তু খোলা আকাশের নিচে এই মাছের হাটে প্রতিদিন কিন্তু মাছ বিক্রি হয়। এবং এই যে করোনা কঠোর লকডাউন, সেই লকডাউনের স্বাস্থ্যবিধি কিন্তু এখানে আমরা দেখছি উপেক্ষিত। তো এই ছিল মুন্সিগঞ্জের মীর কাদিমের মাছের আড়তের সর্বশেষ। জাফর, মুন্সিগঞ্জের মীর কাদিম মাছের আড়তে মাছ বেচা বিক্রির খবর জানাতে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। 3 মাস বিরতির পর 1 আগস্ট থেকে রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ ধরতে প্রস্তুত জেলেরা, কিন্তু কাঙ্ক্ষিত বৃষ্টিপাত না হওয়ায় হ্রদের পানিও বাড়েনি আশানুরূপ। এ অবস্থায় হ্রদ খুলে দিলে সারা বছর মাছ পড়বে না জালে, তাই আগাম দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। টেকনিক্যাল কমিটির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। দীর্ঘ 2.5 মাসের নিস্তব্ধতা ভেঙে কর্মব্যস্ততা বেড়েছে রাঙ্গামাটির ফিশারি ঘাটে। আগামী মাসে কাপ্তাই হ্রদে শুরু হবে এই মৌসুমের মৎস্য আহরণ, তাই মাছ পরিবহনের জন্য কাটা হচ্ছে টিনের ড্রাম। কেউ বা করছেন রং, কেউ বা সব কাজ শেষ করে স্তরে স্তরে সাজিয়ে রাখছেন ড্রামগুলো। এখন শুধুই অপেক্ষার পালা। 725 বর্গ কিলোমিটারের কাপ্তাই হ্রদ প্রতি বছর মাছের প্রাকৃতিক প্রজনন ও মাছের পোনা অবমুক্ত করে বেড়ে ওঠার জন্য 1 মে থেকে 3 মাসের জন্য হ্রদে মাছ ধরা সম্পূর্ণ বন্ধ রাখা হয়। 1 আগস্ট মৎস্য আহরণ শুরু হয়, সেই হিসাবে আর মাত্র 2 সপ্তাহ বাকি। কিন্তু সব প্রস্তুতির পরও চিন্তিত ব্যবসায়ীরা। হ্রদে এখনও আশানুরূপ পানি বাড়েনি। গত বছর পানি না বাড়লেও নির্ধারিত সময়ে খুলে দেওয়া হয়েছিল হ্রদ, ফলে প্রথম মাসে ব্যাপক হারে মাছ ধরা পড়লেও বাকি 8 মাস আর মাছ মেলেনি।
এতে আর্থিক ক্ষতি হয় ব্যবসায়ীদের। এই বছর যদি এই অবস্থায় লিক খুলে দেওয়া হয় তাহলে আমরা ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত হব। লেক খুলে দেওয়া হয় এই অবস্থায়, তাহলে অল্প দিনেই মাছ সব ধরা পড়ে যাবে। আমরা চাইতে যে পর্যাপ্ত পরিমাণ পানি না হওয়া পর্যন্ত লেকটা বন্ধ রাখা হোক। ব্যবসায়ীদের সঙ্গে একমত পোষণ করেছে মৎস্য উন্নয়ন কর্পোরেশনও। লেক যখন খোলে আমরা ধারণা করছি তখন 105 ফিট এরকম যদি পানি না থাকে তাহলে আমাদের খোলা খুব একটা ভালো হবে না। এই বিষয়ে টেকনিক্যাল কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি। আমাদের যে কমিটি আছে আমরা এখানে বসে সেই বিষয়ে একটা সিদ্ধান্ত আমরা সরকারের সাথে পরামর্শ করে আমরা একটা সিদ্ধান্ত নেব। 2020-21 মৌসুমে কাপ্তাই হ্রদ থেকে 12,345 টন মাছ আহরণ করা হয়। সময় সংবাদ, রাঙ্গামাটি। সাগরে 65 দিন নিষেধাজ্ঞা শেষে ট্রলার নিয়ে মাছ শিকারে যাচ্ছেন জেলেরা। এই মুহূর্তে সেই খবর জানাতে কক্সবাজারের বাঁকখালী নদী মোহনায় আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, সাগরে 65 দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর নতুন করে বিপদে পড়েছে কক্সবাজার উপকূলের জেলেরা। গতকাল রাত থেকে 3 নম্বর সতর্ক সংকেত দেওয়ার কারণে ইতিমধ্যে যেসব জেলে আজ বাঁকখালী নদী হয়ে সাগরে যাওয়ার কথা ছিল তারা সবাই বাঁকখালী নদীর মোহনায় এখন অবস্থান করছে। বিশেষ করে গতকাল রাতে 2-1টি ট্রলার বের হয়েছিল 12টার পর, কিন্তু এর মধ্যে 2টি ট্রলার বিধ্বস্ত হয়েছে। সাগরের যে প্রবল জোয়ার, সে জোয়ারে অনেকটা উল্টে গিয়ে 2টি ট্রলার ইতিমধ্যে নষ্ট হয়ে গিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এগুলো এখন উপকূলে নিয়ে আসা হয়েছে, তবে কোনো নিখোঁজ কিংবা হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। আমরা যদি একটু দেখাতে চাই বাঁকখালী নদীর মোহনা, সেই মোহনায় যেখানে সকাল থেকে সাগরে যাওয়ার কথা ছিল সেই ট্রলারগুলো এখন পুরোপুরি বাঁকখালী নদীর বেশ কয়েকটি মোহনায় তারা নোঙর করা আছে। যে গত 65 দিন ধরে যেখানে যে অবস্থায় ছিল সেই অবস্থায় এখনো বিরাজ করছে। তবে আমরা গত 2-1 দিন ধরে যে বিষয়টি দেখতে পেয়েছিলাম যে সাগরে 65 দিনের নিষেধাজ্ঞা শেষ হবে, সেই জন্য মহা উৎসবে পরিণত হয়েছিল কক্সবাজারের উপকূল। যেখানে ট্রলারগুলো মরিচা ধরেছিল সেই মরিচা মেরামত করা হয়েছে, রং করা হয়েছিল। এছাড়াও ট্রলারে বরফ এবং নানা ধরনের যে খাদ্য সামগ্রী, সেসব খাদ্য সামগ্রী মহাকুশিতে জেলেরা ট্রলারে তুলেছিলেন। কিন্তু যারা যে ঠিক সময় নিষেধাজ্ঞা কাটিয়ে যখন সাগরে যাবেন সেই মুহূর্তে কিন্তু যে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে, এবং আবহাওয়া অধিদপ্তর থেকে আরও বলা হয়েছে সাগরে যাতে গভীর সাগরে কেউ মাছ শিকার না করে উপকূলের কাছাকাছি থেকে যাতে মাছ শিকার করতে হয়, মাছ শিকার করে সেই বিষয়টি আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে। তবে যে অবস্থা বিরাজ করছে তার কারণে জেলেরা ইতিমধ্যে সাগরে যেতে তারা ভয় পাচ্ছেন, যার কারণে এখন উপকূলেই ট্রলারগুলো নোঙর করা আছে। আমরা বেশ কয়েকজন জেলের সাথেও কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছে 65 দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে তারা সাগরে যাবেন এবং তারা আবার পুনরায় মাছ নিয়ে মৎস্য অবতরণ কেন্দ্রে ঘাটে ভিড়ে তারা আবারও সরগরম হয়ে উঠবে মৎস্য অবতরণ কেন্দ্র, সেটি চিন্তা ভাবনা করেছিলেন। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া সব কিছু তাদের যে ভাবনাটা ছিল কিংবা যারা সাগরে মাছ পাবেন সেই আশাটা করেছিলেন, তারা সেই আশাটা এখন নিরাশায় পরিণত হয়েছে। এখন ঠিক দেখতে পাবেন এই যে মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাট, যেখানে ট্রলারগুলোতে বরফ উঠানামার কাজ করা হয়, সেখানে কিন্তু অনেক জেলে তারা ট্রলার অবস্থান করছে। আবার অনেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমরা বিভিন্ন যে আশ্রয়স্থলগুলো আছে সেখানেও অবস্থান করতে দেখেছি। আবার অনেকে ছোট ছোট যে নৌকাগুলো রয়েছে সে বড় নৌকা থেকে নেমে ছোট ট্রলারে করে তারা উপকূলে চলে আসছে, আমরা সেই দৃশ্যও দেখতে পেয়েছি। তবে আমরা যেটুকু বলতে পারি কক্সবাজার উপকূলে প্রায় 1 থেকে 1.5 লাখ জেলে রয়েছে যারা গত 65 দিন ধরে নিষেধাজ্ঞা ছিল, যার কারণে তারা সাগরে মাছ শিকার করতে যেতে পারেননি, যার কারণে অনেকে অনাহারে অর্ধাহারে কেটেছে বলে আমাদেরকেও জানিয়েছিল, যার মধ্যে ইতিমধ্যে প্রায় 63,193 জন
জেলে নিবন্ধনের আওতায় এসেছে, বাকিগুলো অনেকে এখনও নিবন্ধনের আওতায় আসেনি বলে জানিয়েছে জেলে মালিক যারা সমিতি রয়েছে তারা। তবে যে সরকারের যে পর্যাপ্ত সহযোগিতা, সেই সহযোগিতা 63,193 জন জেলে পেল, বাকি জেলেরা পায়নি বলে তারা অনেকে অভিযোগ করেছিলেন এবং তারা অনেকে জেলে কার্ড করার চেষ্টা করেছিলেন, সে জেলে কার্ডও তারা করতে পারেননি, যার কারণে অনেকে খাদ্য সহায়তা পাননি বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এই যে ট্রলার রয়েছে কক্সবাজারে 8 থেকে 10,000, সেই 8 থেকে 10,000 এই ট্রলারগুলোর যে সাগরে মাছ শিকার করে যে মাছগুলো নিয়ে আসে, সে মাঝে যে মাছগুলো বেচা বিক্রি কিংবা যারা মৎস্যজীবী রয়েছে এবং মৎস্য ব্যবসায়ী রয়েছে, মৎস্য শ্রমিক রয়েছে প্রায় 20,000-এর অধিক, তারাও কষ্টে রয়েছেন বলে তারা জানিয়েছেন। আমরা আজ সকালে যে মৎস্য অবতরণ কেন্দ্রে ঘাটে এসেছিলাম তখন দেখতে পেয়েছি বিপুল সংখ্যক যারা মৎস্য ব্যবসায়ী রয়েছেন তারা আশা করেছিলেন মাছ নিয়ে ট্রলারগুলো আসবে, সেই ট্রলারগুলো আসার পর তারা মাছগুলো বেচা বিক্রি করবে, তারা সে আশাটাও করেছিলেন। কিন্তু তারা যখন মৎস্য অবতরণ কেন্দ্রে ঘাটে আসে তখন তারা দেখতে পায় কোনো ধরনের মাছ আসেনি এবং ট্রলারগুলো যে 65 দিন বন্ধের কারণে যেখানে অবস্থান করা ছিল সে জায়গায় এখনও অবস্থান করছে। আমরা গতকাল সরকারি যে দপ্তরগুলো রয়েছে, জেলা মৎস্য অবতরণ কেন্দ্রের যারা ব্যবস্থাপক রয়েছেন কিংবা জেলা মৎস্য কর্মকর্তা রয়েছে, তারা যে বিষয়টি বলছে যে 65 দিনের নিষেধাজ্ঞার কারণে সাগরে যায়নি কক্সবাজারে প্রায় নিবন্ধিত 6,000 জেলে। তারপর যেহেতু শুক্রবার মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা শেষ হয়েছে সেহেতু তারা সাগরে যাওয়ার প্রস্তুতি নিয়েছিল এবং সাগরে যাওয়ার জন্য সব কিছু ঠিক ছিল বলে জানিয়েছে। কিন্তু হুট করে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এসব জেলে সাগরে জেলে যেতে পারেনি। প্রায় লক্ষাধিক জেলে এখন বাঁকখালী নদী কিংবা কক্সবাজার উপজেলাগুলোর যে সাগরের মোহনা রয়েছে সেখানে অবস্থান করছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও সাগরে যাবেন বলে আমাদেরকে জেলে মালিক সমিতির যারা নেতৃবৃন্দ রয়েছে তারা জানিয়েছে। তো জাফর, এ ছিল আমার কাছে সাগরে 65 দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে যাওয়ার যে প্রস্তুতি ছিল কিংবা সাগরে যাওয়ার কথা ছিল জেলেরা, সেই সবের সবশেষ তথ্য। কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনা থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। জানাচ্ছিলেন যে 65 দিনের নিষেধাজ্ঞার পরও 3 নম্বর বিপদ সংকেত 3 নম্বর সতর্কতা সংকেত দেখানোর কারণে জেলেরা এখনও সাগরে প্রবেশ করতে পারেননি। নেই কোলাহল, নেই সৈকতের বালিয়াড়িতে হাজার হাজার মানুষের পদভার, তাই ডালপালা মেলছে সাগরলতা। খুদে কাঁকড়ার দল বালিয়াড়িতে যেন আঁকছে অপরূপ আলপনা। দীর্ঘ মেরিন ড্রাইভের চারদিকে সবুজের সমারোহ, পাহাড়ের শুকনো ঝর্ণায় ফিরেছে পানি, সবুজ অরণ্যে উঁকি দিচ্ছে দুষ্টু বানরের দল। বলছি প্যানোয়া, পালঙ্কি অতঃপর কক্সবাজার। করোনা লকডাউনের নিষেধাজ্ঞায় বর্ষায় কক্সবাজারের প্রকৃতি সেজেছে নিজের রূপে। নিঃসঙ্গ সৈকতে প্রকৃতির এমন খবর জানাচ্ছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। করোনায় নীরব হয়ে গেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সমুদ্রের কোথাও নেই মানুষের হৈ হুল্লোড়, এতে যেন প্রকৃতি ফিরেছে নিজের আসল রূপে। ব্যস্ততার সেই সৈকত অনেকটাই অচেনা। করোনার ছুটিতে বেলাভূমি কক্সবাজার নিজেই কোয়ারেন্টাইনে। পর্যটকদের হৈ হুল্লোড়ে ঢাকা পড়ে যাওয়া ঢেউর দল যেন নিঃশ্বাস নিচ্ছে প্রাণ ভরে। বালিয়াড়ির দখল নিয়েছে সবুজ সাগরলতা, বালুচরে বল বানিয়ে প্রকৃতির আলপনার কাজ করছে খুদে কাঁকড়ার দল। ঢেউর কূলে ভেসে আসছে শামুক ঝিনুক, সবখানেই চলছে প্রকৃতির শাসন। দীর্ঘ মেরিন ড্রাইভ, এক পাশে সাগর অন্য পাশে পাহাড়, পাহাড়ে শোভা পাচ্ছে এখন সবুজের সমারোহ। পাহাড়ের গায়ে সবুজ ডালপালায় ছড়াচ্ছে লতা পাতা, সেই সঙ্গে ফুটছে ফুলও। পাহাড়ের গা বেয়ে শুকনো ঝর্ণায় ফিরেছে পানি। যে পাহাড়ে দীর্ঘ সময় দেখা যায়নি পশু পাখি, সেই পাহাড়ের সবুজ অরণ্যে এখন দেখা মিলছে দুষ্টু বানরের দল। এমন দৃশ্য শেষ কবে কে দেখেছে? কাঁকড়ার নকশাগুলো এগুলো তো আসলে মানুষজন নামলে আমরা সচরাচর দেখতেই পাই না। ধরতে গেলে টুরিস্টদের খুব বেশি একটা আনাগোনা নাই, যার কারণে এখানে প্রাকৃতিক যে বৈচিত্র্যগুলো সেগুলো বাড়তেছে। পরিবেশবাদীদের দাবি, কোলাহল মুক্তিতে প্রকৃতির যে নিজস্ব রূপ তৈরি হয়েছে সেটি অক্ষত রাখা জরুরি। প্রয়োজনে সৈকতের কিছু এলাকা পর্যটক মুক্ত রাখার। যে প্রকৃতি আমরা এখন দেখতে পাচ্ছি সেই প্রকৃতিকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তবে প্রকৃতি রক্ষায় সবাইকে নিয়ে উদ্যোগ নেয়ার কথা জানায় জেলা প্রশাসন। সৈকতের যে এলাকাগুলো আবার সবুজে সুশোভিত হয়েছে সেই এলাকাগুলো যাতে সংরক্ষণ করা যায়, এ বিষয়ে যারা কাজ করেন বিশেষজ্ঞ তাদের সাথে নিয়ে আমরা এই বিষয়ে
প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। কোলাহল ও দূষণমুক্ত পরিবেশ বিদ্যমান রাখা গেলে পর্যটন শিল্প হবে বহুমাত্রিক আর সম্ভাবনাময়, এমন মত সংশ্লিষ্টদের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্স। ময়মনসিংহ মেডিকেলে করোনার মৃত্যুর সংখ্যা বাড়ছেই। আইসিইউয়ে বেড খালি নেই। করোনা ইউনিটে বেডের চেয়ে বেশি রোগী, বাড়ছে সংক্রমণ। এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেলে আছেন সহকর্মী হারুনুর রশিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। হারুন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের যে অবস্থা সেটি হচ্ছে যে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা যেমন বাড়ছে, তেমনি রোগীর যে ভর্তির সংখ্যা সেটিও কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে। আমরা প্রতিদিনই দেখছি যে প্রচুর রোগী বিভিন্ন এলাকা থেকে আসছেন, এসে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হচ্ছেন এবং প্রতিদিনই যে মৃত্যুর মিছিল সেটি কিন্তু বেশ দীর্ঘ হচ্ছে। সেটি 20, 21 থেকে 15-র মধ্যেই ওঠানামা করছে, যার কারণে এখানে যে হাসপাতালের চিকিৎসক এবং যারা রোগীর স্বজন তাদের সাথে আমরা কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি সেটি হচ্ছে বর্তমানে যে সমস্ত রোগী করোনা ইউনিটে আসছেন তাদের বেশিরভাগই আসলে এখানে দেখা যায় যে মুমূর্ষ অবস্থায় আসেন, অর্থাৎ শেষ পর্যায়ে, এবং অক্সিজেনের যে সংকট বা শ্বাস কষ্ট নিয়েই তারা এখানে আসেন, অর্থাৎ স্বাভাবিকভাবে যে শ্বাস প্রশ্বাস নেন সেই শ্বাস প্রশ্বাস নিতে তাদের অনেক সমস্যা হয়, যার কারণে এই হাসপাতালে আসেন। কিন্তু শেষ সময়ে আসার কারণে অনেক সময় সেই অক্সিজেন সেবা দিয়ে বা চিকিৎসা দিয়ে তাদের কিছু করা যায় না, যার কারণে মৃত্যুর ঘটনা ঘটে। আরেকটি বিষয় বলে রাখছি যে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 210 শয্যার কোভিড ইউনিট ছিল, কিন্তু এখানে প্রায় 400-র কাছাকাছি বা 400-র বেশি রোগী সবসময়ই থাকে। এখনও 375 জন রোগী ভর্তি আছেন বলে আমরা হাসপাতাল সূত্রে জানতে পেরেছি, এবং যে 22টি আইসিইউ আছে সেই 22টি আইসিইউ এখন পরিপূর্ণ অবস্থায় আছে। এখানে আইসিইউর সুবিধা নেওয়ার জন্য বা আইসিইউতে নেওয়ার উপযোগী রোগী কিন্তু বেশ সবসময় অনেক রোগী থাকেন, এবং এই রোগীর আইসিইউ সেবা পাওয়ার জন্য, বেড পাওয়ার জন্য আগে থেকে সিরিয়াল দিয়ে রাখতে হয়। আমরা জানি যে 3 দিন বা 4 দিন আগে থেকে সিরিয়াল দিয়েও অনেক সময় যে আইসিইউ বেড সেটি পাওয়া যায় না, এবং এই দীর্ঘসূত্রিতার কারণে আসলে অনেক সময় প্রাণহানির ঘটনাও ঘটে। কিন্তু যেহেতু সীমিত আইসিইউ সেবা, সেক্ষেত্রে কিন্তু চিকিৎসক বা হাসপাতাল কর্তৃপক্ষও অনেকটা অসহায়, অর্থাৎ যে সমস্ত রোগী আইসিইউতে থাকেন সেই আইসিইউ রোগী সুস্থ হয়ে বের না হওয়া পর্যন্ত বা কোনো মৃত্যু ঘটনার পর যদি খালি না হওয়া পর্যন্ত আসলে নতুন কোনো রোগী সেই আইসিইউ বেডে দেওয়া সম্ভব হয় না। আমরা কথা বলেছিলাম আমি এই হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাক্তার মহিউদ্দিন খান মুনের সাথে। তিনি যে বিষয়টি জানিয়েছেন সেটি হচ্ছে যে আগে দেখা যেত যে কোভিডে যারা আক্রান্ত হয়েছেন তারা মৃদু আক্রান্ত হয়েছেন বা মৃদু সমস্যা নিয়ে বেশিরভাগ রোগী হাসপাতালে আসতেন, কিন্তু এখন যে রোগীগুলো আসছে সেই রোগীগুলি অনেকটাই জটিল রোগী এখানে আসছে এবং শেষ পর্যায়ে আসছে, অর্থাৎ বাসায় থেকে অনেকে কোভিড পরীক্ষা করিয়েছে বা অনেকে পরীক্ষা না করিয়েই বাসায় অবস্থান করেছে, কিন্তু যখন অবস্থার খুব গুরুতর হয় তখনই তারা হাসপাতালে আসছেন, এবং এই গুরুতর অবস্থায় আসা রোগীগুলোকে হাসপাতালে ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনায় কিন্তু অনেক ব্যাক পেতে হয় বলে আমাদেরকে এখানকার যিনি চিকিৎসক তারা জানিয়েছেন। তবে একটি বিষয় হচ্ছে যে এর আগে গত 1 সপ্তাহ আগেও আমরা দেখেছি যে এই কোভিড ইউনিট থেকে বেশ রোগী সুস্থ হয়ে ছাড়া পেয়েছে, যেটি নতুন ভর্তিকৃত রোগীদের চেয়েও বেশি ছিল প্রতিদিন। কিন্তু এখন গত 3-4 দিন যাবৎ আমরা যেটি দেখছি সেটি হচ্ছে যে এখন কিন্তু প্রতিদিন ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে, কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফেরার যে ছুটি নিয়ে যারা কোভিড ইউনিট থেকে বের হয়ে যাচ্ছেন এরকম রোগীর সংখ্যা কিন্তু কমছে। কিন্তু চিকিৎসকরা বলছেন যে চিকিৎসা যতই দেয়া হোক না কেন, যদি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি না হয় এবং যে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি যদি না মেনে চলেন, এবং এই যে রোগী যেভাবে আসছে এই আসা বা আক্রান্ত হওয়া যদি বন্ধ না করা যায়, তাহলে চিকিৎসা সেবার প্রস্তুতি আছে সেই প্রস্তুতিও কোনো কাজ হবে না বলে তারা জানিয়েছেন। আরেকটি বিষয় যদি সংক্রমণের কথা বলি, সংক্রমণের সংখ্যাও কিন্তু বেশ যে ঊর্ধ্বমুখী রয়েছে সেই ঊর্ধ্বমুখী অবস্থায় আছে। বেশ গত কয়েকদিনের যে আক্রমণের হার যদি আমরা একটু বলি, সেটি 22 থেকে 26-এর মধ্যে ওঠানামা করছে। গতকালও 26.76 ভাগ ছিল শতকরা যে আক্রান্তের হার, এবং এই হাসপাতালের যে কোভিড ইউনিটের কোভিড টেস্টের যে ব্যবস্থা আছে সেখানে কিন্তু প্রতিদিনই রোগীর দীর্ঘ লাইন থাকে, তারা এখানে এসে তাদের পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে
করোনা পরিস্থিতির সর্বশেষ খবর। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সেখানকার করোনা পরিস্থিতির খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ। সন্তান প্রসবের আগে ও পরে মায়েদের সুষ্ঠু চিকিৎসা সেবায় পরম নির্ভরতার স্থান হয়ে দাঁড়িয়েছে মৌলভীবাজারের মা ও শিশু হাসপাতাল। হাসপাতালটি সিলেট বিভাগের মধ্যে ষষ্ঠবারের মতো শ্রেষ্ঠ মা ও শিশু চিকিৎসা কেন্দ্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। তবে জায়গা সংকট এবং অবকাঠামোগত সুবিধার অভাবে ভোগান্তি হচ্ছে রোগী ও স্বজনদের। শাহ অলিদুর রহমানের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। অবকাঠামো যাই থাক, মা ও শিশু চিকিৎসা সেবায় আস্থার ফলে হাসপাতালটিতে প্রতিদিন নারীর উপস্থিতি চোখে পড়ার মতো। গর্ভকালীন মা ও শিশু সেবা, পরিবার পরিকল্পনা সেবা, নর্মাল ডেলিভারি, সিজারিয়ান অপারেশন সহ নানা ধরনের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এখানে। মৌলভীবাজার শহরের পুরাতন হাসপাতাল রোডে অবস্থিত এই মা ও শিশু হাসপাতালটি এ অঞ্চলের মা ও শিশুদের চিকিৎসার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে। এদের যে মন মানসিকতা ছিল সিজারিয়ান সেকশনের প্রতি, তারা অনেকে আগাইয়া এসে নর্মাল ডেলিভারির প্রতি। প্রত্যেক মাসে 70-80টার মতো নর্মাল ডেলিভারি হয়। আমরা সব রোগীদের যথাসাধ্য চেষ্টা করি তাদের যে সমস্যাগুলো নিয়ে আসে সমস্যাগুলো অনুযায়ী আমরা চিকিৎসা দিতে এবং দিয়ে থাকি। হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে সন্তুষ্টির কথা চিকিৎসা নিতে আসা একাধিক মা ও শিশুর অভিভাবকের মুখে মুখে। তবে তারা জানালেন জায়গার স্বল্পতা এবং অবকাঠামোগত সুবিধার অভাবে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। সুবিধা ভালো আছে, স্টাফরাও ভালো আছে, যে সেবা ঠিক মতন দেন। ওখানকার নার্স এবং ডাক্তার তাদের সার্ভিস খুবই ভালো। চেয়ার ফ্যান দিয়ে সেই থাকতে আরো সুবিধা ভালো হয়। এদিকে হাসপাতালটিতে গবেষণার কাজে আসা ন্যাশনাল ঢাকা হার্ট ফাউন্ডেশনের গবেষকও তুলে ধরলেন অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তার কথা। আমাদের এই মা শিশু কল্যাণ কেন্দ্র বিশ্বজে রূপান্তরিত হয়নি এবং এটা যদি হতে পারে যারা এখানে সেবা নিতে আসেন যে সমস্ত জনগোষ্ঠী তারা আরো উপকৃত হবেন। মৌলভীবাজারের এই মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য 2021 সালে সিলেট বিভাগের মধ্যে ষষ্ঠবারের মতো শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পায়। সময় সংবাদ, মৌলভীবাজার। জার্মানি ও যুক্তরাষ্ট্রের বায়োএনটেক ও ফাইজারের পর এবার 12 থেকে 17 বছর বয়সী শিশু কিশোরদের জন্য মডার্নার তৈরি করোনার টিকার অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন মেডিসিন এজেন্সি EMA। তবে ভ্যাকসিনটির কার্যকারিতা প্রমাণে আরও গবেষণার তাগিদ চিকিৎসা বিজ্ঞানীদের। জার্মানি থেকে ভ্যাকসিনটির অনুমোদনের বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। এবার 12 থেকে 17 বছর বয়সী শিশু কিশোরদের জন্য যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি করোনা টিকা স্পাইক ভ্যাক্সের অনুমোদন দিয়েছে ইউরোপীয় মেডিসিন এজেন্সি EMA। শুক্রবার একটি রিপোর্টে EMA বলছে কোভিডের যে কোনো নতুন ধরনের সংক্রমণ থেকে মডার্নার এই টিকার 2 ডোজ কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই শিশু কিশোরদের শতভাগ সুরক্ষা দেবে। করোনার এই ক্রান্তিকালে ইউরোপীয় মেডিসিন এজেন্সির এমন সিদ্ধান্তে স্বস্তি স্থানীয় সহ জার্মানিতে বসবাসরত প্রবাসীদের। ভ্যাকসিনটির অনুমোদনে আমরা দারুণ খুশি। কতদিন হয় বন্ধু বান্ধবদের সাথে এক হতে পারি না, পরিবারের বয়োজ্যেষ্ঠদের সাথেও দেখা হয় না। যেহেতু আমাদের বয়সীদের জন্য টিকা এলো, এখন থেকে সিনেমা দেখতে ও ঘুরতে যেতে পারবো। 18 বছরের নিচে বয়সী তাদের জন্য এই ভ্যাকসিনটি একটি ভালো ভূমিকা রাখতে পারে। টিকা পরবর্তী জটিলতা হিসেবে কোনো দীর্ঘস্থায়ী কমপ্লিকেশন দেখা যায়নি এবং এতে করে পুরো সমাজে ইমিউনিটি অর্জন করতে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনুমোদন পাওয়ার আগে কয়েক হাজার শিশু কিশোরের উপর ভ্যাকসিন স্পাইক ভ্যাক্সের ট্রায়াল চালায় মডার্না। সেসব শিশু কিশোরদের সবারই বয়স ছিল 12 থেকে 17 বছরের মধ্যেই। এদিকে বড়দের অনেকের ক্ষেত্রে মডার্না টিকা গ্রহণ করার পর হৃদযন্ত্রে কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। তবে অপেক্ষাকৃত কম বয়সীদের ক্ষেত্রে ভ্যাকসিন নেয়ার পর মাথা ব্যথা ও মাংসপেশিতে সমস্যা, টিকা গ্রহণের স্থান ফুলে যাওয়া, অস্বস্তি ও শারীরিক দুর্বলতার মতো ছোটখাটো শারীরিক সমস্যা আসতে পারে বলে জানিয়েছে জার্মান ভ্যাকসিন সেন্ডিং কমিটি স্টিকো। বড়দের পাশাপাশি শিশু কিশোরদের জন্য করোনা টিকা তৈরি চিকিৎসা বিজ্ঞানের জন্য উজ্জ্বল এবং অনন্য একটি দৃষ্টান্ত। তবে মাত্র 2 থেকে 3 হাজার শিশুদের উপর ভ্যাকসিনটির পরীক্ষা নিরীক্ষা তার কার্যকারিতা প্রমাণের জন্য যথেষ্ট নয় বলছেন চিকিৎসা বিজ্ঞানীরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের উর্বর ভূমি হয়ে উঠছে ইন্দোনেশিয়া। বিশ্বের সংক্রামক রোগ বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন
ইন্দোনেশিয়ায় মহামারীর বর্তমান গতি এবং আক্রান্তের হার নতুন কোভিড ধরনের উৎপত্তির ঝুঁকিতে রয়েছে দেশটি, যা ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও আরও বেশি মারাত্মক হতে পারে। গত সপ্তাহে ইন্দোনেশিয়া দৈনিক আক্রান্তের হার ভারত ও ব্রাজিলকে অতিক্রম করে। দেশটিতে দৈনিক গড়ে 50,000 জনের বেশি নতুন করোনা রোগী শনাক্ত ও 1,500-এর মতো মৃত্যু হচ্ছে। ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম বড় দেশ, বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার বাস এখানে। দেশটি এখন কোভিড লড়াইয়ে হিমশিম খাচ্ছে। গেল কয়েক মাস ধরেই খুব বেগতিক অবস্থা। আগেই করোনার নতুন হটস্পট হয়ে ওঠে পূর্ব এশিয়ার এ দেশটি। এখন নতুন কোভিড ধরনের উৎপত্তির ঝুঁকিতে রয়েছে ইন্দোনেশিয়া, জানিয়ে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ইন্দোনেশিয়ার মহামারী বিশেষজ্ঞরা বলছেন, নতুন ভ্যারিয়েন্ট সবসময় এমন অঞ্চল বা দেশগুলোতে শুরু হয় যারা সহজে সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পারে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে 5% বেশি করোনা টেস্টের ফলাফল পজিটিভ হলে মহামারীর নিয়ন্ত্রণ সম্ভব হয় না। ইন্দোনেশিয়ায় করোনা মহামারী শুরুর পর 16 মাস ধরে আক্রান্তের হার 10% বেশি ছিল। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 30%। সুতরাং বিশেষজ্ঞরা সহজেই অনুমান করছেন ইন্দোনেশিয়ায় করোনার নতুন ভ্যারিয়েন্ট বা সুপার ভ্যারিয়েন্ট তৈরির শঙ্কা রয়েছে। সংক্রামক রোগ নিয়ে গবেষণা করে এমন একটি সরকারি সংস্থার পরিচালক আমিন সোয়েবান্দেরিও বলেছেন, নতুন ভ্যারিয়েন্ট আবিষ্কার না হওয়া পর্যন্ত নজরদারি খুবই গুরুত্বপূর্ণ। তার মতে, ইন্দোনেশিয়ায় করোনার প্রকোপ দেখে নতুন ভ্যারিয়েন্টের সংখ্যা অস্বীকার করা যায় না। যুক্তরাষ্ট্রের প্রধান দুটি গবেষক দল ইন্দোনেশিয়ার বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে বলেছেন, সেখানে নতুন ভ্যারিয়েন্ট শনাক্তের শঙ্কা রয়েছে। ভাইরাস যত বেশি ছড়ায় তত বেশি নতুন ভ্যারিয়েন্ট তৈরি ত্বরান্বিত হয়। ঈদুল আজহার কারণে ইন্দোনেশিয়ায় করোনা ভাইরাস আরও বেশি মাত্রায় ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে স্থানীয় গণমাধ্যমে ইতোমধ্যে উঠে এসেছে। এর আগে ঈদুল ফিতরের পর সংক্রমণ অনেকাংশে বেড়েছিল মৃত্যুও। এবারও তেমন হওয়ার শঙ্কা প্রবল। বিশ্বে এই মুহূর্তে 4টি ভ্যারিয়েন্ট অফ কনসার্ন রয়েছে, যার মধ্যে রয়েছে আলফা ভ্যারিয়েন্ট। প্রথমে এটি আবিষ্কৃত হয় যুক্তরাজ্যে, পরে বিটা ভ্যারিয়েন্ট আবিষ্কৃত হয় দক্ষিণ আফ্রিকায়, ডেল্টা ভ্যারিয়েন্ট আবিষ্কৃত হয় ভারতে এবং গামা ভ্যারিয়েন্ট হয় ব্রাজিলে। ইন্দোনেশিয়া ইতোমধ্যে গামা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে আলফা ভ্যারিয়েন্ট এখনও সক্রিয়, যদিও ডেল্টা ভ্যারিয়েন্টের তীব্রতা সবচেয়ে বেশি। সব মিলিয়ে এই ধরনগুলো মিলে একটি স্বতন্ত্র ধরন তৈরি হলে পরিস্থিতি হবে ভয়াবহ। আর তা বিশ্বের অন্য দেশে ছড়িয়ে গেলে সেখানকার পরিস্থিতিও ভয়ানক খারাপ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শায়লা রহমান, ইমা, সময় সংবাদ। ইতালিতে আগামী 6 আগস্ট থেকে শুক্রবার থেকে গ্রিন পাস বাধ্যতামূলক করা হচ্ছে অনেক ক্ষেত্রে। বহুল আলোচিত গ্রিন পাস নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও এতে খুশি প্রবাসী বাংলাদেশিরা। বিস্তারিত ইতালির ভেনিস থেকে সহকর্মী মাকসুদ রহমানের রিপোর্টে। ইউরোপের বহুল আলোচিত গ্রিন পাস শেষ পর্যন্ত ইতালিতে চালু হতে যাচ্ছে আগামী 6 আগস্ট থেকে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরেনসা অধ্যাদেশটি জারি করেন। বার, রেস্টুরেন্টের ভেতরে বসা, জিম, সুইমিং পুল, জাদুঘর, সিনেমা হল, থিয়েটার, খেলার স্টেডিয়াম, বিয়ে ও শেষকৃত্য অনুষ্ঠানের ভেন্যুতে এই গ্রিন পাস বাধ্যতামূলক করা হয়েছে। তবে আলোচিত আভ্যন্তরীণ ফ্লাইট ও দূরবর্তী ট্রেন ভ্রমণ সম্পর্কে এই অধ্যাদেশে কিছু না বলা হলেও পরবর্তী অধ্যাদেশে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে মন্ত্রী পরিষদের সিদ্ধান্তে ইতালিতে এবছর নাইট ক্লাব বন্ধ থাকবে বলে জানা গেছে। আন্তর্জাতিক বিমান যাত্রী পরিবহনের ক্ষেত্রে যথারীতি আগের নিয়ম অনুসরণ করা হবে। তবে জাপান, যুক্তরাষ্ট্র, কানাডা, ইইউ নাগরিকরা নিজ নিজ দেশের করোনা সার্টিফিকেট নিয়ে গ্রিন পাসের মতো সুবিধা বুক করতে পারবেন ইতালিতে। এরই মধ্যে ইতালিতে গ্রিন পাস বাধ্যতামূলক করা নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে সরকারের নেওয়া এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আগামী 6 আগস্ট শুক্রবার থেকে ইতালিতে গ্রিন পাস বাধ্যতামূলক করা হচ্ছে, অর্থাৎ সবাইকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার জন্য সরকার এই সুন্দর পদক্ষেপ নিয়েছেন। এর মাধ্যমে করোনা ভাইরাস কিছুটা হলেও নির্মূল করা সম্ভব হবে আমরা মনে করি, এবং মানুষ নির্বিঘ্নে চলাফেরা কাজকর্ম করতে পারবে। সরকারের এই সুন্দর পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। ইতালিতে সরকার যে গ্রিন পাসের সিস্টেম করছে, এই সিস্টেমের জন্য ইতালি সরকারকে অনেক অনেক ধন্যবাদ। গ্রিন পাসের জন্য আমাদের অনেক সচ্ছলতা বাড়বে। কাজের এই জায়গায় বা শপিং সেন্টারে কোনো দিকে গেলে আমাদের এই কাজ করা যাবে সুন্দরভাবে। গ্রিন পাস চালু হওয়ার কারণে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত, কারণ দীর্ঘদিন বন্দিদশা থেকে আমরা মুক্তি পাবো এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো।
ইতালিতে ইতিমধ্যে করোনার চতুর্থ ঢেউ শুরু হয়েছে, আর এই টিকা কর্মসূচি জোরদার ও বিভিন্ন ক্ষেত্রে গ্রিন পাস বাধ্যতামূলক করেছে রোম সরকার। যারা গ্রিন পাস আইন ভঙ্গ করবেন তারা 400 থেকে 500 ইউরো পর্যন্ত জরিমানা গুনতে হবে। সেই সঙ্গে কমপক্ষে 10 দিনের জন্য বন্ধ করে দেওয়া হবে ব্যবসা প্রতিষ্ঠান। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। কাতারে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় আগামী 30শে জুলাই সর্বশেষ চতুর্থ ধাপে প্রত্যাহার করা হচ্ছে বিধিনিষেধ। তবে মানতে হবে স্বাস্থ্যবিধি, রাস্তায় বের হলে পরতে হবে মাস্ক। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনা সংক্রমণ কমতে থাকায় মোট 4 ধাপে বিধিনিষেধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল কাতার সরকার। ঘোষণা অনুযায়ী এখন পর্যন্ত তৃতীয় ধাপের বিধিনিষেধ তুলে নিয়েছে দেশটি। এবার চতুর্থ ধাপের বিধিনিষেধ প্রত্যাহার করে নেয়ার পালা। আগামী 30 জুলাই চতুর্থ ধাপের বিধিনিষেধও প্রত্যাহার করে নিচ্ছে কাতার। তবে বিধিনিষেধ প্রত্যাহার করা হলেও মানতে হবে স্বাস্থ্যবিধি, রাস্তায় বের হলে বাধ্যতামূলক পরতে হবে মাস্ক। এদিকে বিধিনিষেধ প্রত্যাহার করা হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ প্রবাসী বাংলাদেশিদের। মাস্ক পরিধান করতে হবে, বিভিন্ন যে পেনাল্টি শুরু করছে এটা মেনটেন করাই আমাদের কর্তব্য। আপনারা যারা এখনো ভ্যাকসিন দেন নাই অতি সত্বর সবাই ভ্যাকসিন দিয়ে নেবেন। কাতারে গণহারে টিকাদান কার্যক্রম অব্যাহত থাকায় আক্রান্তের সংখ্যা কমে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 25 লাখের বেশি জনসংখ্যার দেশটিতে এরই মধ্যে বিনামূল্যে প্রায় 37 লাখ ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। সময় সংবাদ, কাতার। মালয়েশিয়া সরকারের চলমান রিক্যালিব্রেশন রিটার্ন কর্মসূচির আওতায় দেশটিতে বসবাসরত অবৈধ প্রবাসীরা মাত্র 500 রিঙ্গিত জরিমানা দিয়ে ফিরতে পারবেন নিজ নিজ দেশে। কিন্তু এই বিশেষ পাস পাওয়া যেন এখন সোনার হরিণ। এদিকে চাপ বাড়তে থাকা ইমিগ্রেশন কাউন্টার সংকট দেখা দিয়েছে কুয়ালালামপুর বিমানবন্দরে। মালয়েশিয়া সরকারের চলমান রিক্যালিব্রেশন রিটার্ন কর্মসূচিতে পূর্ব অনুমতি ছাড়াই দেশটিতে থাকা অবৈধ প্রবাসীরা মাত্র 500 রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফেরার সুযোগ পাচ্ছে। এজন্য গেল 5 জুলাই থেকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 3টে স্টেশনে 24 ঘন্টা চলা রিক্যালিব্রেশন রিটার্ন কর্মসূচির বিশেষ কাউন্টার স্থাপন করা হয়। মালয়েশিয়া সরকারের ঘোষণার পর থেকেই দেশে ফেরার সুযোগটি গ্রহণ করতে শত শত অবৈধ অভিবাসন প্রত্যাশী ভিড় করেন বিমানবন্দরের ইমিগ্রেশনের বিশেষ কাউন্টারগুলোতে। উদ্দেশ্য একটাই, রিক্যালিব্রেশন রিটার্ন প্রোগ্রামের মাধ্যমে দেশে ফেরার জন্য স্পেশাল পাস সংগ্রহ করা। বিমান টিকিটের সঙ্গে যাত্রীদের করোনা ভাইরাস নেগেটিভ সার্টিফিকেট, পাসপোর্ট, ট্রাভেল পাস নিয়ে ফ্লাইটের অন্তত 6 ঘন্টা আগে ইমিগ্রেশন কাউন্টারে উপস্থিত থাকার কথা থাকলেও দীর্ঘ 12 ঘন্টা লাইনে দাঁড়িয়েও ইমিগ্রেশন বিভাগ থেকে পাস না পেয়ে ফিরে যেতে হচ্ছে অনেককেই। শতাধিক যাত্রীকে ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে 14 দিনের স্পেশাল পাস হাতে দিয়ে বাসায় চলে যেতে বলা হয়। পরে তাদের নতুন করে আবার বিমান টিকিট, প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টাইন বুকিং এবং করোনা নেগেটিভ সার্টিফিকেট সংগ্রহ করে আবারও এয়ারপোর্টে আসতে বলা হয়। এদিকে দেশটির অভিবাসন বিভাগ জানায়, রিক্যালিব্রেশন রিটার্ন কর্মসূচির আওতায় থাকা বিশেষ কাউন্টারগুলোতে প্রতিদিনই অভিবাসন প্রত্যাশীর চাপ বাড়তে থাকায় স্থান সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগামী সপ্তাহ থেকে কুয়ালালামপুর বিমানবন্দরের লেভেল 2-তে আরও 8টি নতুন বিশেষ কাউন্টার খোলার নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে 500 লোকের সেবা নেওয়ার মতো ব্যবস্থা থাকবে। এছাড়াও মূল টার্মিনালের কার পার্কিং এর স্থানে স্বল্প মেয়াদী আরও 20টি অতিরিক্ত বিশেষ কাউন্টার স্থাপন করা হবে, যেখানে একসঙ্গে 850 থেকে 1000 লোক সেবা নিতে পারবেন। সময় সংবাদ। মুর্শিদাবাদ জেলার বহরমপুর মানসিক হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন 2 বাংলাদেশি নারী। তারা সময় সংবাদকে জানান, মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ায় স্বামীর অত্যাচার নির্যাতনের শিকার হয়ে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আসার পর তাদের আশ্রয় হয় এই মানসিক হাসপাতালে। হাসপাতাল ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। নুরুন নাহার, যার বাড়ি চট্টগ্রাম, এবং আরেকজন পারভিন, যার বাড়ি বরিশাল। আমরা কথা বলে নেব ঠিক কিভাবে কত বছর আগে তারা সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং যার দায়ে তাদেরকে ভারতীয় কর্তৃপক্ষ এখানে আটক করে মানসিক চিকিৎসার জন্য প্রেরণ করে। পারভিন আর নুরুন নাহার মুর্শিদাবাদ জেলার বহরমপুর মানসিক হাসপাতালে চিকিৎসাধীন এই 2 বাংলাদেশির জীবনের করুণ কাহিনী শুনলে চোখে জল চলে আসবে যে কারোর।
মানসিক রোগী হওয়ায় পারভিনের বিবাহ বিচ্ছেদ হয়। আর পাগল ভেবে নুরুন্নাহারকে মধ্যযুগীয় কায়দায় বাড়ির উঠোনে বেঁধে রাখা হতো। রাগে ক্ষোভে এক সময় রাতের আধারে বাড়ি থেকে পালিয়ে যান তারা। পরে ঠিকানা হয় ভিনদেশ ভারতের এই মানসিক হাসপাতালে। মাথা খারাপ হয়েছিল, তখন বাড়িতে বাঁধে রাখতে চাইছিল, আমি বাঁধতে দিইনি, বাইরে হয়ে গেছে। এখন আপনি তো বাংলাদেশে যেতে চান? আমি নিজের ইচ্ছাইতে পারবো না, আমার মন খারাপ হয় ভাই, এত বছর দেখ থেকেছি না, বাচ্চা এখন ছোট ছোট ফেলে আসছি। বাড়ি হয়ে 2 বছর পাগল আসলাম, তারপর বের হয়ে আইসি, পর ঘুরতে ঘুরতে ভালো হয়ে গেছি। এখন তারা প্রায় অলমোস্ট 2 বছর মানসিক হাসপাতালে ঠাঁই হবার গল্পটা জানান বেসরকারি সংস্থা অঞ্জলির সংশ্লিষ্ট এই কর্মকর্তা। হাঁটতে হাঁটতেই না বুঝেই তারা বর্ডার ক্রস করে যায় এবং বুঝতে পারে না যে কোথায় চলে এলাম। তারা এপার বাংলা ওপার বাংলার পার্থক্যটা বুঝতে না পেরে এখানে এসে হয়তো কোনো গাড়ি ধরে নিল, কোনো বাস ধরে নিল এবং এসে পৌঁছলো হয়তো কোনো একটা ডেস্টিনেশনে, যেটা হয়তো ভারতবর্ষ। ওরা যতক্ষণ তারা বুঝতে পারে যে আমরা বাংলাদেশ থেকে ভারতবর্ষে প্রবেশ করে গিয়েছি, ততক্ষণে লোকাল পুলিশ তাদেরকে ধরেন এবং তাদেরকে মনোরোগী ঘোষণা করে তাদেরকে যে কোনো মনোরোগ শেল্টার হোমে তাদেরকে দিয়ে পাঠায়। সংস্থাটির পক্ষ থেকে এরই মধ্যে বাংলাদেশে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, এমনকি মিলেছে সাড়াও। এখন দুই দেশের সরকার উদ্যোগ নিলেই তারা ফিরতে পারবেন নিজের পরিবার ও পরিজনের কাছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, বহরমপুর, মুর্শিদাবাদ। কবছর আগেও আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের জন্য দেশীয় জামাকাপড় পাওয়া দুরূহ ব্যাপার ছিল, কিন্তু সময়ের সাথে সাথে এসেছে ব্যাপক পরিবর্তন। আয়ারল্যান্ডে এমন অনেক নারী উদ্যোক্তা রয়েছেন যারা বিদেশের মাটিতে দেশীয় পণ্যকে করেছেন সহজলভ্য। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। ইউরোপের অন্য দেশগুলোর চেয়ে আয়ারল্যান্ডে বাংলাদেশিদের সংখ্যা কম থাকায় এখানে বাংলাদেশি কাপড়ের কোনো দোকান এখনো গড়ে ওঠেনি। কেউ দেশীয় জামা কাপড় পরতে চাইলে তাদের জন্য ছুটিতে দেশে গিয়ে কাপড় নিয়ে আসা কিংবা পার্সেলের ছিল একমাত্র ভরসা। তবে গেল কয়েক বছরে দেশ থেকে একসাথে অনেক কাপড় নিয়ে এসে আয়ারল্যান্ডে বাংলাদেশি পণ্যের চাহিদা অনেকটাই পূরণ করার চেষ্টা করে আসছেন এখানকার অনেক নারী উদ্যোক্তা। এসব দেশীয় পণ্য এখানকার বাংলাদেশিদের মাঝে ছড়িয়ে দিতে পারায় খুশি উদ্যোক্তারাও। আয়ারল্যান্ডে একটি সময় ছিল যখন বাংলাদেশি সালোয়ার কামিজ, শাড়ি, পাঞ্জাবি কিছুই পাওয়া যেত না। সবাই যখন দেশে যেত তখন সবাই নিয়ে আসতো। এতে করে প্রয়োজনীয় সময় আমরা দেশীয় প্রোডাক্ট কিছুই পেতাম না। এর প্রয়োজনীয়তা মনে করি আসলে দেশ থেকে অনেকগুলি কাপড় একসাথে নিয়ে আসা। এতে করে কাস্টমাররাও বাংলাদেশীয় প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে অনেক খুশি, আর এই কাজের অংশীদার হতে পারায় আমিও অনেক খুশি। পুরানো উদ্যোক্তাদের দেখে নতুন করে অনেকেই এগিয়ে আসছেন এই ব্যবসায়। আমি একজন নতুন উদ্যোক্তা, আমি রিসেন্টলি শুরু করেছি। নতুন হিসাবে আমি সবার কাছ থেকে ভালোই সাড়া পাচ্ছি। আয়ারল্যান্ডে বাংলাদেশের নারী উদ্যোক্তাদের এই উদ্যোগের ফলে দুদেশই আর্থিকভাবে লাভবান হচ্ছে। আগামী দিনে এর প্রসার আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। কুয়েতে স্থানীয় নাগরিকদের মন জয় করল বাংলাদেশের আম্রপালি। দীর্ঘ লকডাউনে দেশে যেতে না পারা প্রবাসী বাংলাদেশিরাও দেশীয় ফলমূল আর সবজি পেয়ে ভীষণ খুশি। শরীফ মোহাম্মদ বিজাদুর রহমানের তথ্য ছবিতে রিপোর্ট। করোনার কারণে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দেশে আসতে না পারলেও বিদেশেই পেলেন দেশীয় ফলমূল আর শাকসবজির স্বাদ। ফলের মধ্যে যেমন আছে দেশীয় বিভিন্ন জাতের আম, কাঁঠাল, লিচু, জাম, তাল, লটকন, তেমনি সবজির মধ্যে করলা, লাউ, শিম, লতি, কচু শাক পেয়ে ভীষণ খুশি প্রবাসীরা। বাংলাদেশ থেকে আমদানিকৃত গ্রীষ্মকালীন এসব শাকসবজি আর ফলমূল কিনতে ভিড় করেন প্রবাসীদের পাশাপাশি স্থানীয় ক্রেতারাও। বিক্রেতারা জানান, লকডাউনে ফ্লাইট বন্ধ থাকায় অনেক প্রবাসী প্রায় 2 বছর ধরে দেশে ফিরতে পারছেন না। মূলত তাদের চাহিদার কথা চিন্তা করেই বাংলাদেশ থেকে বিভিন্ন ফলমূল আমদানি করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বিগত 5 বছর পর আজকে জাম খাইতেছে, সত্যি অনুভূতিটা অনেক অনেক ভালো লাগতেছে। আম, জাম, কাঁঠাল, লিচু, তারপরে যে লটকন, তারপরে কচু শাক, বাংলাদেশি সম্পূর্ণ পূর্ণ পাই আমরা এখানে ধন্য। অনেক মানুষের দেশে যেতে পারে না, অনেক মানুষের অনেক চাহিদা আছে, চাহিদাগুলি আমি চেষ্টা করি পূর্ণ করার জন্য। বাংলাদেশি ভাই আইসা যদি বলে যে ভাই আমি একটা জিনিস আম একটা খাই আমি খুব খুশি হলাম, মিষ্টি, তাতে আমি সন্তুষ্ট। শুধু প্রবাসী বাংলাদেশিরা নয়, কুয়েতে বসবাসরত স্থানীয় নাগরিকদেরও প্রশংসা কুড়িয়েছে আমসহ বিভিন্ন জাতের ফল। আগামীতে কুয়েতের বাজারে বাংলাদেশি ফল আমদানির অপার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সময় সংবাদ, কুয়েত। আনুষ্ঠানিকপল্লীতে হয়ে গেল ঐতিহ্যবাহী লাঠি খেলা। ঈদ উপলক্ষে এই লাঠি খেলা দেখতে ঢল নামে হাজারো নারী পুরুষের। করোনায় দীর্ঘদিন গ্রামীণ জনপদে বন্ধ খেলাধুলা, এমন আয়োজনে মুগ্ধ হয় দর্শনার্থীরা। লাঠিয়ালদের একে অপরকে ঘায়াল করার টানটান উত্তেজনার এই খেলা উপভোগ করেন অনেকেই। আয়োজকরা জানান, লকডাউন আর করোনার কারণে ঘরবন্দি জীবন থেকে সুস্থ ধারার বিনোদন পেতে এ আয়োজন। নওগাঁ থেকে এবার রকির রিপোর্ট। দুপুর থেকেই শুরু হয় লাঠিয়ালদের কসরত। ঢাকঢোলের বাদ্যর তালে চলা এই কসরত দেখতে দূর দূরান্ত থেকে আসতে থাকে নানা বয়সী মানুষ। নওগাঁ সদর উপজেলার দীঘা গ্রামের ছোট মাঠ ভরে যায় দর্শনার্থীদের পদচারণায়। বংশ পরম্পরায় এই খেলার সাথে জড়িয়ে থাকা 50 ঊর্ধ্ব থেকে তরুণ প্রজন্মের একদল লাঠিয়াল ছিল দর্শকদের আকর্ষণ। চলে লাঠির শব্দের সাথে একে অপরকে ঘায়েল করার তুমুল প্রতিযোগিতা। করোনার কারণে বন্ধ বিনোদন কেন্দ্র, ফলে ঈদের দ্বিতীয় দিন গ্রাম বাংলার মানুষকে ক্ষণিক আনন্দ দিতে আয়োজন করা হয় গ্রামীণ ঐতিহ্যবাহী এই লাঠি খেলা। আশপাশের গ্রামগুলো থেকে নারী পুরুষ ছাড়াও নানা বয়সী মানুষের ঢল নামে মনোজ্ঞ লাঠিয়ালদের কসরত উপভোগ করতে। একে অপরকে লাঠি দিয়ে হামলা আর পাল্টা হামলার মনোজ্ঞ খেলা দেখে মুগ্ধ দর্শনার্থীরা। ঈদ উল আজহার উপলক্ষে এই খেলাগুলি অনুষ্ঠান পরিচালনা করার জন্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে নারী পুরুষ সকালে এখানে একত্রিত হয়েছে। আত্মীয় স্বজন জামাই, এই যে ঈদের যতগুলো আত্মীয় স্বজন আসছে সবাই এই খেলা দেখতে আসে। ঘরে বন্দি থেকে তাদের মন মানসিকতা একঘেয়েমি হয়ে গেছে, এই কারণে এই খেলাধুলা দেখে মানুষের মনে প্রশান্তি পায়। দর্শকদের আগ্রহ আর ভালোবাসায় নানা প্রতিকূলতার মাঝেও খেলা চালাতে হচ্ছে বলে দাবি লাঠিয়ালদের। ঐতিহ্যবাহী এই খেলা ধরে রাখতে সরকারের পৃষ্ঠপোষকতা চান খেলোয়াড়রা। আগে আমরা কাবাডি গুডু খেলেছি, ধরাগুডু খেলেছি, লাঠি খেলা করছি। এখন খেলা খালি গেমের খেলা, খালি গেম নিয়ে ব্যস্ত হয়ে যায়। ছেলেপেলেকে অনেক অনুরোধ করি, যেটা অনেক বাংলাদেশের ভালো একটা খেলা, এটা তোমরা শিখো। সরকারের সহযোগিতা চাই, জানো এই খেলাটা সবচাইতে উৎপূর্ণভাবে আমরা খেলতে পারি। হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরায় মূল লক্ষ্য বলছেন আয়োজকরা। লকডাউনে থাকা অবস্থা অনেক ছেলেমেয়েরা ওয়াইফাই বা আদার্স যারা মোবাইলের গেম খেলা নিয়ে ব্যস্ত থাকে, এটা না থাকে আমরা প্রতি বছরে আমরা এই আয়োজনটা করি লাঠি খেলা, যেটা একটা বিশ্বের মধ্যে একটা ভালো একটা খেলা, ঐতিহ্যবাহী খেলা যাকে বলা হয়। খেলায় ছোট বড় 22 জন লাঠিয়াল নানা বৈচিত্র্যময় নৈপুণ্য তুলে ধরে দর্শকদের সামনে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনা এবার কেড়ে নিল প্রখ্যাত সঙ্গীত শিল্পী ফকির আলমগীরকে। শ্রদ্ধা জানাতে বেলা 12টায় মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। করোনায় 17 দিনে সর্বনিম্ন 166 মৃত্যু। গ্রামে ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় জেলা হাসপাতালগুলোতে রোগীর চাপ। উপসর্গের তথ্য গোপন করায় বাড়ছে ঝুঁকি। এত বছরেও চামড়া শিল্প নগরীতে গড়ে ওঠেনি পূর্ণাঙ্গ বর্জ্য ব্যবস্থাপনা। বর্জ্যের চাপ সামাল দিতে জটিলতা। এভাবে চললে পরিবেশ বিপর্যয় রোধ অসম্ভব, মত বিশেষজ্ঞদের। মাত্র 15 কার্যদিবসে ভবনের নকশার অনুমোদন দিচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন। দেশে সবচেয়ে কম সময়ে নকশার অনুমোদনের দাবি মেয়রের। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।